আমার কথা শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সবকিছু? কোনো প্রবলেম হলে তোমরা আমাকে জানাবে যে কথা শুনতে পাচ্ছ না কিংবা ভিডিও আসতেছে না, বা যখন আমি স্ক্রিন শেয়ার করব যদি দরকার পড়ে তাহলে তখন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা এগুলো। আর তোমরা ইউজুয়ালি মাইক্রোফোন এবং ক্যামেরা অফ রাখবে, বলতে হলে তোমরা মাইক্রোফোন অন করে বলবে, বলে আবার অফ রাখবে, না হলে অনেকজন পার্টিসিপেন্ট আজকে অনেকজনের মাইক একসাথে অন থাকলে প্রবলেম হবে, নয়েজ তৈরি হবে। তো শুরু করতেছি। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন সজীব। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েট করছি। এন্ড আমি 2015 তে জয়েন করছিলাম। আমার 2013-14 ব্যাচ ছিল এইচএসসি, এবং 2015 থেকে 2018 পর্যন্ত আমার পিএসসি চলছে, এবং 2019-এ আমি স্যামসাং আর&ডি ইনস্টিটিউটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। এখন আমাকে অলরেডি ইনফর্ম করে দেওয়া হয়েছে যে আজকে পার্টিসিপেন্টদের মধ্যে অনেকে এরকম থাকবে যারা হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং কি জানে না, কিংবা এর আগে কখনো শুনেনি এই বিষয়। তো আমি এই বিষয়ে তাই একদম শুরু থেকে শুরু করি। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এর মাঝে, তাহলে কোশ্চেন করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক কম্পিটিটিভ প্রোগ্রামিং। এখন আচ্ছা, একজনের মাইক অন, একটু মাইক্রোফোনটা অফ করুন। মাইক অন চেক করে, এখানে সম্ভবত ক্যামেরাও অন। সানি আহমেদ, তোমাকে আমি মিউট করতেছি, এবং ওয়াহিদ হক মিউট আছো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন সবাই মিউট আছে। আচ্ছা, তো কম্পিটিটিভ প্রোগ্রামিং, ফার্স্ট অফ অল প্রোগ্রামিং কি আসলে? প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করা, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার একটা পদ্ধতি। ইনস্ট্রাকশন কি দিতে হয়? যে কোনো সফটওয়্যার বানানোর জন্য এটা কিভাবে কাজ করবে সেটা স্টেপ বাই স্টেপ বলে দিতে হয় কম্পিউটারকে। তো সেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং। কিভাবে? আমি যদি একটা খুবই সহজ উদাহরণ দিই, তুমি যদি এখান থেকে তোমার বাসা থেকে বের হয়ে স্কুলে যাইতে চাও বা তোমার ক্লাসে যেতে চাও, তাহলে কিভাবে যাবা এটা একটা ইনস্ট্রাকশন দিতে হবে। এখন তুমি এভাবে বলে দিতে পারো যে তুমি বাসা থেকে বেরো, রেডি হবা, বাসা থেকে বের হবা, স্কুলে যাবো, কিন্তু ইনস্ট্রাকশনে বলে দিতে পারো। কিন্তু তুমি রেডি কিভাবে হবা, বাসা থেকে বের হবা কিভাবে, কোন রাস্তা দিয়ে যাবা, এগুলা কিন্তু আমি ধরে নিয়েছি যে এগুলা তোমরা নিজেরা হয়তো জানো, কিন্তু কম্পিউটার এটা নিজের থেকে কিভাবে জানবে? তাদেরকে ওই জিনিসগুলো একদম ইন ডিটেল বলে দিতে হবে। যেমন তুমি এখান থেকে বের হবা কোন ডিরেকশন দিয়ে, যদি ওইখানে গেটটা অফ থাকে তাহলে গেট খুলতে হবে, যদি খোলা থাকে তাহলে নতুন করে খুলতে হবে না। তারপর বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে, কয়টা স্টেপ আছে ওটা চেক করতে হবে। তারপর চার ডিরেকশন ঘুরতে হবে, ঘুরে আগে বাইরে দেখতে হবে যে কোন দিকে যাওয়া উচিত। এরকম অনেক অনেক ধরনের ইনস্ট্রাকশন দিতে হয় কম্পিউটারকে। তো এই যে এই ইনস্ট্রাকশন গুলো কম্পিউটারকে দেওয়াটাই হচ্ছে প্রোগ্রামিং। এবং প্রোগ্রামিং দ্বারা আমরা যেসব কাজগুলো করি এগুলাকে আমরা কমন টার্মে বলি প্রবলেম সলভ করা। ঠিক আছে, এই কথাটা অনেক সুন্দর, প্রবলেম সলভিং, এবং শুনতে শুনতে অনেক সময় শুরুর দিকে বিরক্ত লাগে যে এটা অনেকটা ফ্যান্সি ওয়ার্ডের মতো মনে হবে যে প্রবলেম সলভিং, সবাই প্রবলেম সলভিং বলতেছে, আসলে জিনিসটা কি এতটা ইম্পর্টেন্ট কিছু, এরকম মনে হবে। আসলে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে আমরা যা করি কম্পিউটার দিয়ে সবকিছুই প্রবলেম সলভিং। তুমি যদি কোনো সফটওয়্যার বানাও সেটা একটা প্রবলেম সলভিং, যদি কোনো রোবট বানাও সেটা একটা প্রবলেম সলভিং, এবং যদি কোনো সার্ভিস বানাও সেটাও প্রবলেম সলভিং, যদি কম্পিউটারে কোনো কিভাবে কোনো গেম বানাও সেটাও আসলে প্রবলেম সলভিং। সবকিছুই আসলে কম্পিউটারকে আমরা প্রবলেম সলভিং বলি। তো আমাদের এই প্রবলেম সলভিং এর উপর কিছু কোর্স করানো হচ্ছে, এগুলা আমরা আসবো এগুলোতে সামনে। আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে দেখি। তো প্রোগ্রামিং নিয়ে বললাম কিছুটা, তো এটা কিভাবে করা যায়, কম্পিউটারকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায়। কম্পিউটার যেসব ল্যাঙ্গুয়েজ বুঝে সেই সব ল্যাঙ্গুয়েজে তার সাথে কমিউনিকেট করতে হয়। যেমন আমি যদি তোমাদের কাউকে এখন কোনো ইনস্ট্রাকশন দেই যে ওই জিনিসটা আমার জন্য নিয়ে আসো ওইখান থেকে, যে এটা তো আমি তোমাকে বাংলা ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার তো বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে, তাকে কম্পিউটারের নিজের ল্যাঙ্গুয়েজে তাকে বোঝাতে হবে। এবং ওই ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য কিছু রুল আছে, ওই রুলগুলো মেনে চলেই তোমার ওই কম্পিউটার ইনস্ট্রাকশন দিতে হবে। সেই রুলগুলা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম হয়। যেমন তোমরা হয়তো অ্যাটলিস্ট একটু জানো যে কম্পিউটার বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কমন গুলো হচ্ছে সি,
সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এই নামগুলো হয়তো তোমরা শুনছো বা হয়তো কেউ কেউ শুনো নাই, কারণ একদম নতুন। তো কম্পিউটারকে কাজ করানোর জন্য কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হয়। তো এই ইনস্ট্রাকশনগুলো এইসব ল্যাঙ্গুয়েজে দিতে হয়। তো কিরকম ইনস্ট্রাকশন হইতে পারে, একদম সিম্পল কম্পিউটারের কাজ যদি চিন্তা করি, একটা কম্পিউটারকে আমি বললাম যে সে কি করবে, ক্যামেরাটা অফ রাখো, এটা এইচপি, আমি কোনো ক্যামেরাটা অফ করতেছি আপনাদের। আর কিছু বলার থাকলে এভাবে বলতে পারো, চ্যাটে লিখলে আমি, এই যে চ্যাটে লিখলে আমি মাঝে মাঝে দেখবো না। আচ্ছা, বাকিদের কি শুনতে প্রবলেম হচ্ছে? আমাকে একজন বলছে সে শুনতে পাচ্ছে না। না, শুনতে প্রবলেম হচ্ছে তাহলে না মনে ভাইয়া। হয় তোমার যে বলছো তার হয়তো ইয়া প্রবলেম, মাইক্রোফোন বা ইন্টারনেট প্রবলেম না হবে। না, শুনতে তো কোনো প্রবলেম হচ্ছে না ভাই, ভালো শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আহ, তোমরা নিজেরাও কি আলাদাভাবে রেকর্ড করতেছো? আচ্ছা, না ভাইয়া, পারমিশন না দিলে রেকর্ড করতে পারবে না কেউ। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু দেখলাম কি, আচ্ছা যাই হোক, এটা পরে দেখা যাবে। তো তারপর কি বলতেছিলাম, হ্যাঁ, তো কম্পিউটার ইনস্ট্রাকশন দিতে হবে। কিরকম ইনস্ট্রাকশন, আমি যদি একটা ছোট্ট ইনস্ট্রাকশন প্রোগ্রামের মতো যাই, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। তো ইনস্ট্রাকশন কিরকম হতে পারে, ধরো তুমি একটা নরমালি যাচ্ছে যে একটা কথা তোমার স্ক্রিনে আউটপুট দিবে, একদম সিম্পল একটা একটা কাজ করাতে যাচ্ছে কম্পিউটার দিয়ে, যে কম্পিউটারটা তোমার স্ক্রিনে একটা কিছু আউটপুট দিবে, এটা হ্যাং হওয়ার সময় পেল না। হ্যাং হলে ওকে, আমি একটু pause করি। আমি স্ক্রিনটা পজ করছি, কারণ আমার এদিকে একটা প্রোগ্রাম হ্যাং করছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেটে দিয়ে আবার ওপেন করলে মনে হয় একটু তাড়াতাড়ি হতো। তাই করতেছি। ইনস্ট্রাকশন দিতে চাই আমি একটা কম্পিউটারকে, বলতেছিলাম ইনস্ট্রাকশন গুলো কিরকম হইতে পারে। আমি চাচ্ছি সিম্পল একটা প্রোগ্রাম বানাতে, যাতে কম্পিউটার কোনো একটা লেখা তোমাদের ডিসপ্লেতে মানে ডিসপ্লেতে শো করে, একটা ডিসপ্লেতে একটা লেখা শো করবে। এটার জন্য কি করতে পারি, এরকম হয়তো কম্পিউটারটা বলার মতো কোনো ওয়ে থাকতে পারে যে এই জিনিসটা দেখাও। ধরো ধরো এরকম প্রিন্ট করানোর জন্য একটা ফাংশন আছে, ধরো কিছু একটা আছে যে এই কথাটা বললে কম্পিউটারটা কিছু একটা তোমাকে দেখাবে। ঠিক আছে, এরকম ইনস্ট্রাকশন চিন্তা করতে পারো। ধরো সে তোমার আমার নাম দেখাবে, এরকম কোন ইনস্ট্রাকশন হয়তো আছে কম্পিউটারে, সরি এই ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে বলার জন্য। এই ল্যাঙ্গুয়েজে সে এটা বলে সে তোমাকে এই জিনিসটা দেখাবে। তারপর এরকম হয়তো এই একজনের নাম দেখানোর পর হয়তো সে কোনো কোশ্চেন করতে পারে, যেমন যেমন তোমাকে হয়তো বলতে পারে হাউ ওল্ড আর ইউ, বা হাউ আর ইউ দিলাম, বা হাউ ওল্ড আর ইউ দিলাম, তোমাকে হয়তো এরকম একটা কোশ্চেন করতে পারে। তারপর সে তোমার কাছে জানতে চাইতে পারে যে এই আমার বয়সটা কত, এটা আমার জন্য ওয়েট করতে পারে। সে
সে আমাকে জিজ্ঞেস করছে হাউ ওল্ড আর ইউ, তারপর আমি তারে বলতে পারবো যে আমার এত বছর বয়স, এবং সে ওটার জন্য ওয়েট করতেছে, এরকম হতে পারে। এরকম কোনো ফাংশন থাকতে পারে, বা তারে বলার জন্য কোনো রাস্তা থাকতে পারে। ধরো স্ক্যান, এরকম একটা কথা আছে যে যেটা দিয়ে সে ওয়েট করে। কম্পিউটারকে বুঝলাম যে তুমি নিজেকে এখন ওয়েট করবে, আমি তোমাকে কিছু একটা বলবো, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া। এইসব ইনস্ট্রাকশন দিয়ে আমি কম্পিউটারকে বিভিন্ন কাজ করানোর মতো প্রোগ্রাম তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো কেউ কেউ হয়তো অলরেডি জানেন, অনেকেই অলরেডি জানার কথা যে কিভাবে ইনস্ট্রাকশন গুলো কাজ করে, এই নিয়মগুলো কি কি হয়, এগুলো অনেকেই জানো। কিন্তু আমি জাস্ট আপাতত পরিচিত করার জন্য বললাম যে প্রোগ্রামিং জিনিসটা কিভাবে কাজ করতেছে। এইসব ইনস্ট্রাকশন গুলো দিয়ে কম্পিউটারকে দিয়ে বিভিন্ন কাজ করাতে হয়। তো কি হ্যান্ড রেজ করছো, কিছু বলবা? সজীব হোসেন এবং সোহরাব, ঠিক আছে। তো হ্যাঁ, এই তো আমি যদি এটার মতো করে একটা সুন্দর এই কাজটা করার, ধরো এই কাজটা করার যদি একটা প্রোগ্রাম লিখি আপাতত এই ল্যাঙ্গুয়েজে, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে, তাহলে সেটা কিরকম হতে পারে? আমি জাস্ট ইন শর্ট লিখে ফেলতেছি। ধরো একটা প্রোগ্রাম আমি লিখলাম, এটার মধ্যে কি করছি, এখানে আমি একটা কাজ করছি যে এই কম্পিউটার, এই প্রোগ্রামটা, এই আমি কম্পিউটারকে বলছি ইনস্ট্রাকশন গুলোর মাধ্যমে যে তুমি একটা লেখা আমাকে দেখাবে, ডিসপ্লেতে শো করাবে। সেই লেখাটা হচ্ছে এই লেখাটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সে শো করবে। এটা এই ল্যাঙ্গুয়েজে ভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া যায় যে এই কাজটা এখন তুমি করো, এবং অন্যান্য অনেক কাজই করানো যাবে এরকম ইনস্ট্রাকশনের মাধ্যমে। তো স্ট্রাকচারটা এরকম হবে একটা একটা কোডের বা একটা প্রোগ্রামের, ঠিক আছে। আমরা যত সফটওয়্যার ইউজ করি, যেমন ফটো এডিটিং সফটওয়্যার, কিংবা গেম প্লেইং সফটওয়্যার, কিংবা গেম ইঞ্জিন, কিংবা ওয়েবসাইট, কিংবা ফেসবুক, কিংবা যত যা কিছু ইউজ করি না কেন, সবকিছু এইভাবেই বানানো হয়েছে। এইভাবে কিছু ইংলিশ কিওয়ার্ড এবং কিছু সিম্বল এবং এইগুলো দিয়েই সামহাও কিছু একটা করে এই সবগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম বানানো হয়েছে। তো জিনিসটা ফার্স্টে দেখতে অনেক অদ্ভুত মনে হতে পারে, অনেক ম্যাজিকের মতো মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসই এভাবে ইনস্ট্রাকশন দিয়েই করা হয়েছে। আচ্ছা, তো এটা হলো মেইনলি প্রোগ্রামিং। তোমাদের কি কারো এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে? এনিথিং, যে কোনো কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, তো এরকম আরো অনেক ধরনের প্রোগ্রাম হইতে পারে, যেমন যারা অলরেডি কিছু ল্যাব করছো ইউনিভার্সিটিতে, বা কিছুটা কলেজ লেভেলে যারা আইসিটিতে কিছুটা প্রোগ্রাম হলেও লিখছো, তারা হয়তো এরকম কিছু প্রোগ্রাম করছো যে তোমার নাম প্রিন্ট করতে বলবে, তোমার নাম ইনপুট নিবে এবং তোমার নাম আউটপুট দিবে, অথবা তোমাকে একটা এরকম কিছু প্রিন্ট করতে হবে। এক এক থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এরকম প্রিন্ট করতে হইতে পারে। এরকম প্রোগ্রাম হয়তো তোমরা করছো, কিংবা যে এরকম একটা পিরামিড বানাইতে হবে, এরকম প্রোগ্রাম হয়তো তোমরা লিখছো আইসিটিতে যদি করে থাকো, অথবা যদি তোমাদের ল্যাব হয়ে থাকে ইউনিভার্সিটিতে, তাহলে তোমরা হয়তো এই ধরনের প্রোগ্রামগুলো করছো। এই সবগুলো জিনিসই আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে করতেছি। তো হ্যাঁ, তো এরকম অনেক ধরনের কিওয়ার্ড আছে, এইসব কিওয়ার্ড ইউজ করে আমরা এই প্রোগ্রামগুলো করি। যেমন কিছু প্রোগ্রাম, কিছু কাজ হইতে পারে, যেমন একই কাজ তুমি বারবার করতেছো, ওগুলোর জন্য কিছু কিওয়ার্ড, যাতে তোমার বারবার এটা বলে দিতে না হয়, তুমি জাস্ট বলে দিতে পারো যে 10 বার এটা করো। যেমন ধরো তোমার কি বলে, হ্যাঁ, তোমার ধরো আমি তোমাকে বললাম যে তোমার এই রোবটটা এইখান থেকে, যেটা একটা রোবট আছে যেটা এইখান থেকে 10 কদম আগে যাবে, 10 কদম সামনে যাবে। আচ্ছা, একদম কোয়েশ্চেন করছে, এগুলা পরে আসতেছে। 10 কদম সামনে যাবে, তো তুমি তাকে কিভাবে বলতে পারো? তুমি তাকে 10 বার ইনস্ট্রাকশন দিতে পারো। ধরো একটা এরকম কিওয়ার্ড আছে, বা একটা মার্চ, ধরো এরকম একটা কিওয়ার্ড আছে যে এইটা বললে এই রোবটটা 1 ঘর সামনে যায়, ঠিক আছে। মানে একটা রোবটকে 1 ঘর সামনে যাওয়ার ইনস্ট্রাকশন ধরো এই ওয়ার্ডটা দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। যে মার্চ বললে, মার্চ ইনস্ট্রাকশনটা দিলে রোবটটা 1 ঘর আগে যাবে। তো তাকে যদি তুমি 10 কদম আগে বাড়াতে চাও, তাহলে এই মার্চ কিওয়ার্ডটা তোমার 10 বার দিতে হবে।
ঠিক আছে, এটা একটা ওয়ে। কিন্তু এটা যে 10 বার যে দিলে এটা তো অনেক বড় হেডে, কিংবা এটা তো 10 বার না হয় 100 বার হতে পারতো, 1000 বার হতে পারতো, এরকম। তুমি এরকম হলে ভালো হতো না যে তুমি এটা 10 বার প্রিন্ট, এবার 10 বার না লিখে হাতে তুমি বলে দিবা যে একটা কাউন্টার রাখবা সামহাউ, এবং বলে দিবা যাতে এটা 10 বার এটা দেয়, এই মুভটা যাতে 10 বার দেয়। এই কাজগুলা করা যেতে পারে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। যেমন হচ্ছে ধরো তুমি হাতে গুনবা, যে ধরো একজন একটা একটা একদম ছোট বাচ্চা যদি তাকে 10টা কলম দেওয়া হয় এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এদিকে কয়টা কলম আছে, সে কিভাবে কাউন্ট করবে, সে হয়তো হাতে এভাবে কাউন্ট করবে, একটা কলম, এই ধরো একটা কলম, সে হয়তো এইভাবে বলবে যে একটা একটা কলম, একটা কলম সে নিল, তারপর এক কাউন্ট করলো, তারপর আরেকটা কলম হাতে নিল, তারপর 2 কাউন্ট করলো, তারপর আরেকটা কলম হাতে নিল, তারপর 3 কাউন্ট করলো। এইভাবেই তো ছোটরা এখন, ধরো তোমার কাছে অনেকগুলা কলম আছে, তুমি বললে তুমি এখান থেকে 5টা কলম নিবে, এর বেশি নিবা না। ঠিক আছে, তো সে কিভাবে নিবে, একটা নিবে এক কাউন্ট করবে, আরেকটা নিবে এক কাউন্ট করবে, তখন যখন দেখবে যে 5 হয়ে গেছে তখনই সে আর নেওয়া বন্ধ করে দিবে। তো একটা কম্পিউটারকেও এভাবে শিশু বাচ্চার মতো এভাবে তাকে বুঝাই দিতে হবে। ঠিক আছে, তুমি কি করতে পারো, ধরো তোমার কাছে একটা কাউন্টার থাকবে, কাউন্টারের মধ্যে শুরুতে তুমি শূন্য শূন্য রাখতে হবে। ঠিক আছে, তারপর তুমি যখনই একটা করে কলম নিবা তখনই কাউন্টারের ভ্যালু 1 বাড়াবা, এবং আরেকটা জিনিস চেক করবে, যতক্ষণ না তোমার কাউন্টারের ভ্যালু 5 না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কি তুমি এটা করতে থাকবা না এই কাজটা। আচ্ছা, মাইক জানি কারণ মাইক অফ রেখো ইউজুয়ালি। হ্যাঁ, তো এইভাবেই তো করবা। তো তোমার কি করা হচ্ছে, তুমি সবার প্রথমে চেক করবা আমার এই কাউন্টারের ভ্যালু কি 5 হয়ে গেছে, এটা হলে এটা চেক করো। কি করতে পারো, তুমি যদি দেখো যে কাউন্টারের ভ্যালু 5 হয় নাই, কাউন্টারের ভ্যালু যদি 5 এর থেকে কম, তাহলে তুমি আবার এই কাজটা করতে থাকবে। ধরো এই ইনস্ট্রাকশনটা এইভাবে দিই, বাংলায় লিখি, ঠিক আছে, বাংলা ইংলিশে লিখি, ইফ কাউন্টার ইজ লেস দেন 5, যদি এইটা হয় তাহলে তুমি এই মার্কসটা করবা, নিশ্চয়ই এটা করবা। এবং এটা করে কি করবা, এটা করে বলবা কাউন্টারের ভ্যালু 1 বাড়াবা। তাহলে ধরো আমি বলে দিলাম এভাবে, কাউন্টার ইজ ইকুয়ালস টু কাউন্টার প্লাস 1, কাউন্টারের ভ্যালু 1 বাড়ায় দিলাম আমি, বা এটাও বাংলায় লিখি, কাউন্টার ইনক্রিমেন্ট কাউন্টার বাই 1, মানে বললাম কাউন্টারের ভ্যালু আমি একবার ইংলিশে লিখছি, বাট এটাকে আমরা বলতেছি যে বাংলা লিখছি। তো এইটা হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া, যে এবং এবং যে সেটা যখন এটা যখন করে ফেলবে তারপর আবার কি করবে, তারপর হয়তো বলবে যে আবার এই যে এই 9তম লাইনে যাও, গো টু লাইন 9। ঠিক আছে, এটা করবে। আর যদি এটা না হয়, যদি কাউন্টার ভ্যালু এটা না হয়, তাহলে এলস কি করবা, এলসে তুমি হয়তো ব্রেক করবা বা ক্লোজ করবা, মানে এন্ড করবা ধরো। ঠিক আছে, এন্ড করবা, তোমার কাজটা এন্ড করে ফেলবে। তো এইভাবে আসলে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়। আচ্ছা, কেউ কি কিছু দেখাতে চাচ্ছ আমাকে? কি করতেছে? ইমরান, কিছু বলবা তুমি? আমি মিউট করতেছি। তুমি কিছু বলতেছো? বলতেছে না হয়তো। আচ্ছা, তো এরকম আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে কাজটা করাই। এতটা সিম্পল না জিনিসটা, কিন্তু এতটা এরকম হিউম্যান রিডেবল ফর্মে থাকে না, কিছুটা রিডেবল ফর্মে থাকে, কিন্তু এত এইভাবে দেওয়া যায় না কম্পিউটারকে। কম্পিউটার কিছু স্পেসিফিক টার্ম আছে, স্পেসিফিক কিছু কিওয়ার্ড আছে, এবং স্পেসিফিক কিছু রুল আছে, এগুলো মেইনটেইন করেই তোমার তাকে ইনস্ট্রাকশন দিতে হয়। আপাতত বোঝার জন্য আমি এভাবে দিয়েছি, বুঝানোর জন্য। তো এগুলো দিয়ে প্রোগ্রাম করা হয়। আচ্ছা, প্রোগ্রামিং এটাকে যদি আমি ওই কম্পিউটারের ভাষায় লিখতাম তাহলে এদিকে লিখে দিতে পারি জিনিসটা কি হবে। ধরো এটাকে যদি আমি এই সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে আমি কনভার্ট করতে চাইতাম তাহলে কি হইতো।
এই চার পাঁচটা লাইন হইবে। যদি আমি এটাকে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে ইনিশিয়াল ইনস্ট্রাকশনটাকে দিতে চাইতাম, শুরুতে একটা কাউন্টার নিতাম এবং বারবার একটা কাজ করতাম। এই ওয়াইল যে লেখাটা দিচ্ছি এটা দিয়ে বুঝাচ্ছি হলো যে এই কাজটা তুমি বারবার করবে, মানে জাস্ট আমি ওই হিউম্যান রিডেবল কনটেক্সটটাকে, হিউম্যান রিডেবল ইনস্ট্রাকশন সেটটাকে আমি জাস্ট সি প্লাস প্লাস এর রিডেবল ইনস্ট্রাকশন সেটে কনভার্ট করছি। আপাতত এটা বোঝা লাগবে না, আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে এইভাবে হয়। আচ্ছা, তো এইটাই হচ্ছে প্রোগ্রামিং। এবং যত বড় বড় যত কিছু দেখবা সবগুলো এই ধরনের প্রোগ্রামিং এর মাধ্যমে করা। এবং এবং আমি যদি তোমাদেরকে রেঞ্জ বলি তাহলে একটা ছোট একটা গেম, একটা ছোট কি বলে টিকট্যাক, একটা ছোট টিকট্যাক গেমের জন্য কয় লাইন কোড লাগতে পারে আমি দেখাচ্ছি। আমি একটা অনেক আগে একটা টিকট্যাক গেম বানাইছি, দেখি এখনো কোথায় আছে। টিকট্যাক গেম বানিয়েছিলাম, এই প্রোগ্রামটা 350 লাইনের মতো লাগছে। এটাকে হয়তো আগে পিছিয়ে করে একটু লাইন বাড়ানো উচিত ছিল, কারণ যে আমি অনেক কিছু এক লাইনে করছি, অনেক কিছু এক লাইনে এভাবে করছি দেখে লাইন কম লাগছে। কিন্তু এটা ধরে নিতে পারো যে এই গেমটা একটা 500 লাইনের কোড এই ল্যাঙ্গুয়েজ। অন্য ল্যাঙ্গুয়েজে একটু কম হতে পারে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজে এরকম হতে পারে। তো এটা দেখি শুরুতে আমরা অনেক ঘাবড়ে যেতে পারি যে এটা একটা 500 লাইনের কোড আমি কিভাবে করবো, কিন্তু এত কঠিন কিছু না। দিয়ে একটা লাইন আমি মুখস্থ লিখি, এখানে যা লিখছি সেখানকার একটা লাইনে মুখস্থ লিখি, সবকিছু বুঝা লিখছি। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর প্রথম রিকোয়ারমেন্ট, বুঝতে পারি আমি কি করতে চাই এবং কি করাইতে চাই সেটা যাতে আমি বুঝতে পারি। আমি কম্পিউটারকে যেটা করাইতে চাই সেটা যাতে আমি নিজে করতে পারি, মানে আমি এই জিনিসটা কম্পিউটারকে করাইতে চাই, কম্পিউটারকে দিয়ে এটা যদি আমি নিজে করতে পারি তাহলে আমি এটা কম্পিউটারকে দিয়েও করাইতে পারি। কেন নিজে করতে পারতে হবে? যেমন হচ্ছে ধরো তুমি একটা রোবটকে হাঁটাইতে চাও, তাহলে হাঁটতে হয় কিভাবে এটা তোমার জানতে হবে, ভালো মতো জানতে হবে। আমরা কিন্তু হাঁটতে কিভাবে হয় এটা ভালো মতো জানি, আমরা হাঁটতে পারি, বাট অ্যাকচুয়ালি কিভাবে হাঁটতে হয় এটা আমরা জানি না। আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে আমরা হাইটা ফেলি, কিন্তু এটা জানতে হয়। তুমি যদি একটা রোবট বানাইতে চাও যেটা হাঁটবে, তাহলে কিভাবে হাঁটে এটা জানতে হবে, এবং ওই ইনস্ট্রাকশনটা তুমি কম্পিউটারকে দিতে পারবে। এইভাবেই একটা প্রোগ্রাম লেখা হবে। আচ্ছা, তুমি কিছু বলতে চাও? আচ্ছা, তো আমি এই কথাটা বারবার বলতেছি যে যে কোনো কিছুই করো না কেন এই সবকিছু আসলে এইভাবে কোডিং করে করা হয়। এখন এই কোডিং এর রিকোয়ারমেন্ট বা কোডিং করতে হলে কি কি পারা লাগে এগুলা সম্পর্কে একটু কথা বলি। এটা পারার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মানে তুমি যদি একটা ইনস্ট্রাকশন নিজে যেটা করতে পারো সেটা যাতে কম্পিউটারকে দিয়ে করাইতে পারো। কম্পিউটারকে দিয়ে কিভাবে করাবা, মানে তুমি যদি জিনিসটা এই জিনিসটা এই যে আমি নিচে একটা কোডের মতো লিখছি, এইটা যদি আমি লিখতে পাইরা থাকি তাহলে এটা অবশ্যই আমি কম্পিউটারকে দিয়েও বলতে পারবো। এইটা আমি হিউম্যান রিডেবল করবো না, কম্পিউটারের কাছে রিডেবল এটা না, কিন্তু আমি যদি জানি যে ইনস্ট্রাকশন গুলো কি কি, ওই সেম ইনস্ট্রাকশন গুলো আমি কম্পিউটারকে দিতে পারবো, শুধুমাত্র কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজে বুঝে সেই ল্যাঙ্গুয়েজে তাকে বুঝাইতে পারবো। এইটুকুই ডিফারেন্স। আমরা কম্পিউটার প্রোগ্রামিং অনেক ভয় পাই, কারণ আমরা মনে করি আমরা কিভাবে এটা করতে পারবো। এটা করতে পারা খুব বেশি কঠিন না। যখন তুমি এই ইনস্ট্রাকশন নিজেকে দেওয়া আয়ত্ত করে ফেলতে পারবা এবং এটাকে কনভার্ট করে ফেলা আয়ত্ত করে ফেলতে পারবা, তখন তুমি ভালো প্রোগ্রামার হয়ে যাবে। এই তো এটাকে ভয় পাইলে হবে না, এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করা, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে একটা খুবই কমন কথা আছে যে ম্যাথমেটিক্সে ভালো হইলে ভালো প্রোগ্রামার হওয়া যায় বা ভালো কন্টেস্টেন্ট হওয়া যায়, প্রোগ্রামিং কন্টেস্টেন্ট হওয়া যায়, ম্যাথমেটিক্সে ভালো না হলে ভালো করা যায় না। এটা বলে প্রথম পার্টটা সত্যি, দ্বিতীয় পার্টটা সত্যি না। প্রথম পার্টটা কি ছিল, ম্যাথমেটিক্সে ভালো হলে ভালো প্রোগ্রামার হওয়া যায়, এটা অবশ্যই সত্যি, কিন্তু ম্যাথমেটিক্সে ভালো না হইলে ভালো প্রোগ্রামার হওয়া যায় না, এটা সত্যি না। ম্যাথমেটিক্সে ভালো কারা হয় অ্যাকচুয়ালি, যারা এসএসসি এইচএসসি তে A+ পায় আসে তারা না, সত্যি কথা, তারা ম্যাথমেটিক্সে ভালো না, ভালো হইতেও পারে, কিন্তু তারা এসএসসি এইচএসসি তে A+ পায় আসে দেখে তারা ভালো, এটা বলা যায় না, এটা টোটালি ভুল কথা। ম্যাথমেটিক্সে ভালো কারা, যারা ম্যাথমেটিক্সের লগুলা পড়ে আসছে এবং সেগুলা দিয়ে যদি তাদেরকে নতুন আমি কিছু করতে দেই তাহলে তারা সেটা করতে পারবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে যেটা ছিল, আমরা স্কুল লেভেলে থাকতে উপপাদ্য এক্সট্রা পড়তে ভয় পাইতাম, এরকম ছিল না? উপপাদ্যের এক্সট্রা পড়তে ভয় পাইতাম, মেজাজ খারাপ করতাম, গালিগালাজ করতাম, এগুলা। কিন্তু ওইটাই আসলে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল, তোমাকে একটা উপপাদ্য পড়ানো হয়েছে, এইটা ইউজ করে তুমি আরেকটা উপপাদ্যের মতো সলভ করতে পারো না, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখতাম যে আমাদের গাইড বইতে
অনেক এক্সট্রা ম্যাথ থাকে যেগুলো নর্মাল বইতে থাকে না। এবং স্কুলের পরীক্ষাতে এরকম কিছু আসলে আমরা মেজাজ খারাপ করছি যে বইয়ের বাইরে থেকে কেন দিছে, কিন্তু আসলে শিক্ষার টার্গেট ওইটাই, বইয়ের বাইরে থেকে কিছু দেওয়া। বইয়ের যে তোমাকে জাস্ট জ্ঞান দেওয়া হয়েছে, ওই জ্ঞানটাকে তুমি যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে তুমি কিছুই শিখো না, আসলে মুখস্থ বইরা কিছু লাভ নেই। তো যারা ওইরকম ভাবে ম্যাথমেটিক্সটাকে ওইভাবে ভিজুয়ালাইজ করে আসতে পারছে তারাই ম্যাথমেটিক্সে ভালো। এবং যারা ওই প্রবলেমগুলো, নতুন কোনো প্রবলেম দিলে তারা সলভ করতে পারে, কিংবা অ্যাটলিস্ট সলভ করার ট্রাই করতে পারে, কিংবা অ্যাটলিস্ট একটা প্রবলেম দেখলে তাদের মনে এতটুকু ভালো লাগা আসে যে আচ্ছা এটা হয়তো এইভাবে করা যেতে পারে, এই জিনিসটা আমি শিখছিলাম, এখন মনে পড়তেছে না কিন্তু এই জিনিসটা আমি শিখছিলাম, এটা হয়তো এইভাবে হইতে পারে। এই জিনিসটা যার মাথায় আসে সে হচ্ছে ম্যাথে ভালো এবং সে ভালো প্রোগ্রামার হইতে পারবে। এখন ম্যাথে যারা ভালো হয় তারা ইউজুয়ালি অনেক, তাদের অ্যানালিটিক্যাল সেন্স খুব ভালো হয়, তারা একটা প্রবলেমকে অনেকভাবে চিন্তা করতে পারে এবং ইনস্ট্রাকশন নিয়ে চিন্তা করতে পারে যে এটা হয়তো এইভাবে করা যেতে পারে, এবং আলটিমেটলি তারা ভালো প্রোগ্রামিং করতে পারে। কিন্তু যারা ম্যাথমেটিক্সে ভালো না বলতে চাচ্ছে তারা যে ভালো প্রোগ্রামার হতে পারবে এটা একটা খুব ভালো না। তুমি আগে সেটা পারো নাই, এখন পারবা না, এটা হইতে পারো, এটা তুমি এখন প্র্যাকটিস করে আবার ডেভেলপ করবে। আচ্ছা, তার আগে একজন হ্যান্ড রেজ করছে, একটু জিজ্ঞেস করি। ধীমান, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ জি ভাইয়া, মানে আজকের আমাদের এই সেমিনারে কি কি জিনিস কভার করা হবে বা কোন পর্যন্ত টপিকস কভার করা হবে? একটু লেটে আসছি তো তাই আমি জানি না। আমি আজকে শুধুমাত্র প্রোগ্রামিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কথা বলছি, কোনো প্রবলেম মানে সলভিং না, কোনো কিছু শেখানো না, কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো কি যেটা বলতেছিলাম, হ্যাঁ যারা ম্যাথে ভালো না তারা কি করবে? যারা ম্যাথে ভালো না তারা ম্যাথে ভালো হবে। ম্যাথ শুধুমাত্র ওই বীজগণিত, পাটিগণিত এবং জিওমেট্রি এগুলা না। ম্যাথ হচ্ছে অনেক বড় একটা জায়গা, এর বীজগণিত, জিওমেট্রি এগুলো সব একটা ছোট ছোট পার্ট, এবং যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কথা যে বলতেছে এটাই অ্যাকচুয়ালি ম্যাথ। তোমার যে কোনো কিছু অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত নেয়ার ক্যাপাবিলিটি যখন থাকে তখনই তুমি ম্যাথে ভালো হবা, ওই জিনিসটাই অ্যাকচুয়ালি ম্যাথ। এবং এই তাই ভার্সিটি তুমি অনেক ধরনের ম্যাথ দেখবা। সবার প্রথমে আসে ডিসক্রিট ম্যাথ, যেটার মধ্যে বলে এটা থেকে বড় হয়ে যাবে, ওটা থেকে ছোট হয়ে যায়, ওইটা কি হবে, এগুলোও ম্যাথ। যেমন বললো যে আর যদি বৃষ্টি পড়ে তাহলে আমি বাইরে যাব না, এবং আমি আসলে বাইরে যাইনি, তাহলে কি আজকে বৃষ্টি পড়ছিল নাকি পড়ে না? বৃষ্টি পড়ে না, এটা কিভাবে বুঝলাম? এটা আসলে ম্যাথ করে বুঝলাম, এটাও একটা ম্যাথ। ঠিক আছে, আমরা শুধুমাত্র ম্যাথের কয়েকটা সেক্টর পড়ছি, এবং এবং আমরা সামনে আরো প্র্যাকটিসের মাধ্যমে সবগুলো জিনিসই ভালো করতে পারবো। তো এইটা ভয় পাওয়ার কিছু নেই, এটা জেনে ম্যাথে ভালো না হলে ভালো করা যাবে না। হ্যাঁ, একটা কথা আছে, যারা ম্যাথে ভালো তারা অনেক অ্যাডভান্টেজ পাবে। এমন হইতেই পারে যে তুমি অনেক প্র্যাকটিস করো, তাদেরকে ধরতে পারতেছো না, অনেক অনেক বেশি প্র্যাকটিস করতেছো কিন্তু তাদের মতো হতে পারছো না। তার রিজনটা হচ্ছে তুমি যতক্ষণ অনেক প্র্যাকটিস করতেছো ততক্ষণ তারা বই সামনে, তারাও প্র্যাকটিস করতেছে। তো কেউ যদি 10 মিটারের অ্যাডভান্টেজ পায় তোমার থেকে, এবং দুজনে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে থাকো, তাহলে তুমি তো ওকে ধরতে পারবে না। মানে আইডিয়াল কেসটা তো এইটাই, যে একজন যদি তোমার থেকে 20 মিটার আগে থাকে এবং তোমরা দুজন যদি একই স্পিডেও দৌড়াও, তাহলে তুমি ওকে ধরতে পারবে না কখনো। কি হইতে পারে, হয়তো ওর একটু একদিন সর্দি লাগতে পারে বা জ্বর আসতে পারে, ওই দিন তোমার জ্বর আসে নাই, তুমি ওই দিন ওকে একটু আর ধরে ফেলবে, কিছুটা ধরে ফেলবে, এভাবে আগাইতে হবে। এবং কখনো কখনো হয়তো এইভাবে আগাইতে পারবে না, মানে ধরতে পারবে না। আলটিমেট টার্গেটটা তোমার অপর কাউকে ধরতে পারা না, আলটিমেট টার্গেটটা হচ্ছে নিজের অনেক ভালো একটা প্রোগ্রামার। ঠিক আছে, অন্য কারোর সাথে কম্পেয়ার করাটা তোমার মেইন টার্গেট না, নিজের একটা অনেক ভালো প্রোগ্রামার হওয়াটাই মেইন টার্গেট। আচ্ছা, তো আমি প্রোগ্রামিং নিয়ে মূলত এইটুকু বলার ছিল, আর কিছু বলার নেই। আমি এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে একটু কথা বলবো। তার আগে যদি তোমাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। আচ্ছা, নাই, মাঝখানে আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে ইনক্লুড, বিট স্ল্যাশ, এইটা বুঝি নাই আসলে, এটা আমি আজকে বুঝাবো না। এটা বুঝাতে গেলে টাইম লাগবে, আর এটা আসলে ইন্টারনেটে তুমি এইটুকু অনেক জায়গাতেই বুঝতে পারবা। শুধুমাত্র যদি লিখো, কোয়েশ্চেন করো যে এই লাইনটা দিয়ে কি বোঝানো হয়, তাহলে দেখবা হাজার হাজার অ্যান্সার আসবে। তো হ্যাঁ, তোমাদের আসলে গুগল সার্চ করে অ্যান্সার বের করতে পারতে হবে। আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমি কিছু হইলেই আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করতাম, কারণ আমি ছোটকালে কখনো গুগল সার্চ করে কিছু বের করবো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তা অন্য কাউকে জিজ্ঞেস করতাম। এটা ওই অভ্যাসটা করতে হবে যে কোনো মনে কোনো কোশ্চেন আসলে সেটা আমি ইন্টারনেটে সার্চ করে বের করতে পারি। আচ্ছা, আরেকজন হাত তুলছিল, সাকিবুজ্জামান, কিছু বলতে চাও? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমার কোশ্চেন ছিল যে আচ্ছা মানে আমি আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং কম্পিটিশন এই টাইপের কোনো মানে যদি ইন্টারেস্টেড না হই তাহলে কি ভালো প্রোগ্রামার হওয়া সম্ভব না? মানে
উইদিন দ্য লিমিট অফ প্র্যাকটিস, আমি যদি প্র্যাকটিসের উপর থাকি যে নতুন নতুন মানে প্রোগ্রাম প্র্যাকটিস করে করে যদি মানে কম্পিটিটিভ প্রোগ্রামের দিকে না যাই। বুঝতে পারছি। তুমি একটা জিনিস খেয়াল করবা, এখন এখন না তোমার নতুন পরবর্তীতে 4-5 বছর পরে আর 7-8 বছর পরে তুমি যখন ইন্টারন্যাশনালি কমিউনিকেশন করবা, বাইরের কোম্পানির মানুষদের সাথে কিংবা বড় বড় রিসার্চারদের সাথে ইন্টারাকশন করবা, তাদেরকে তুমি যখন বলবা যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং কিংবা কন্টেস্ট করছিলাম, তারা বলবে এটা তো এই জিনিসের নাম আমি জীবনে শুনি। অনেকেই এটা বলবে যে এটা কি, এটা তো আমি বুঝিনি, বুঝো আমারে। তখন তুমি বলবা যে এই যে এরকম কিছু একটা স্টেটমেন্ট দেয়, কোনো একটা প্রবলেম দেয়, এটা আমাদেরকে সলভ করতে টাইমের মাধ্যমে, টিম থাকে, টিম ওয়াইজ করতে হবে। তখন সে অ্যান্সার দিবে, ও আচ্ছা মানে নরমাল প্রবলেম সলভিং এর উপরই কন্টেস্টের মতো নেওয়া হয়, আচ্ছা বুঝতে পারছি। এরকম অ্যান্সার দিবে। তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং না, তারা কন্টেস্ট কি জানে, ঠিক আছে, কিন্তু তারা অনেক বড় বড় জায়গায় আছে। তো কন্টেস্টের সাথে প্রোগ্রামিং এর তা এই দুটো জিনিস কোরিলেটেড, কিন্তু একটা কারণ না। তোমার কন্টেস্ট করলে যে ভালো প্রোগ্রামার হতে হবে, হইতে পারবে, এবং কন্টেস্ট না করলে যে ভালো প্রোগ্রামার হইতে পারবে না, এরকম না। তোমার ভালো প্রোগ্রামার হওয়ার জন্য অনেক বেশি কোড করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্রবলেম সলভিং করতে হবে। এখন এটাও এদিকে দেখা যায় যে তোমার ভালো কন্টেস্টেন্ট হইতে হইলেও অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটার জন্য মানুষ অনেকে মনে করে যে ভালো কন্টেস্টেন্ট হইলেই ভালো প্রোগ্রামার হওয়া যায়, কিন্তু এটা না। ভালো কন্টেস্টেন্টরা অবশ্যই অনেক ভালো প্রোগ্রামার, কিন্তু ভালো প্রোগ্রামাররা সবাই যে কন্টেস্টেন্ট তা না। তুমি নিজে যদি আলাদাভাবে প্র্যাকটিস করো, প্রবলেম সলভিং করো রেগুলারলি, তাহলে তুমি অনেক ভালো প্রোগ্রামার হতে পারবা, কন্টেস্ট করা লাগবে না। স্টেপস অফ লার্নিং কম্পিটিটিভ প্রোগ্রামিং। আচ্ছা, ঠিক আছে। স্টেপস অফ কম্পিটিটিভ প্রোগ্রামিং লার্নিং এর জন্য আসলে যেটা এক্সট্রা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস। আসতেছি এইসব কথাবার্তাতে। তুমি নর্মালি ভার্সিটিতে যেসব অ্যালগরিদম শিখো সেগুলো দিয়েই কম্পিটিটিভ প্রোগ্রামিং করা যাবে, কিন্তু এর সাথে তোমার অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটাই শুধু একমাত্র ডিফারেন্স। আচ্ছা, এখন আসি যেটা বলতেছিলাম। আচ্ছা, আরেকজন হাত তুলছো, ডট ডট ডট, তুমি কি বলবা? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি যে মানে একজন কম্পিটিটিভ প্রোগ্রামার আর একজন ডেভেলপারের মধ্যে মানে পার্থক্যটা কি? এখন আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামার হই তাহলে কি, যখন আমি যদি ডেভেলপারের মানে ওদিকে যদি আমার ইন্টারেস্ট থাকে তাহলে বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং মানে কম্পিটিটিভ প্রোগ্রামার এবং ডেভেলপার, এই দুইটা আসলে কোনো প্রোগ্রামারের ক্যাটাগরি না, এগুলা হচ্ছে বৈশিষ্ট্য। যেমন তুমি বলতে পারো না যে কি বল, এটা জিজ্ঞেস করতে পারো না যে তুমি মানে আম খেলে কাঁঠাল খেতে পারবা নাকি, কিংবা কাঁঠাল খেলে আম খেতে পারবা নাকি, এইরকমই হয় এই কোশ্চেন। তো তুমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকো তাহলে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামার, যদি ডেভেলপিং করে থাকো তাহলে তুমি ডেভেলপার। ডেভেলপার মেইনলি কারা? যারা অ্যাপ্লিকেশন বিল্ড করে। মানে তুমি যদি অ্যাপ্লিকেশন বিল্ড করো তাহলে তুমি ডেভেলপিং ও করতেছো, এবং যদি তুমি নরমাল প্রবলেম সলভিং করো তাহলে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং ও করতেছো। দুইটা আলাদা স্টেপ লাইন, দুইটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমি হ্যালো, বলো। কম্পিটিটিভ প্রোগ্রামার থেকে কি মানে ওই ডেভেলপারের দিকে সুইচ করতে কি কোনো সমস্যা মানে এদিকে সুইচ করার কিছু নেই, এখানে সুইচ করার কিছু বাড়তি নেই। কিছু শেখার কিছু? আচ্ছা, আমি আসতেছি সব কথা। তো হ্যাঁ, এটাই ছিল। হ্যাঁ, মাঝখানে জিজ্ঞেস করলে যে এরকম হওয়া যায় নাকি, না দরকার নেই, কন্টেস্ট না করে অনেক ভালো প্রোগ্রামার হওয়া যায়। আচ্ছা, এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে কথা বলি। এখানে অনেকেই আছে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং কি তারা সেটা জানেন না। আসলে প্রোগ্রামিং ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারাটা কম্পিটিটিভ প্রোগ্রামিং। এটার উপর বিভিন্ন ধরনের কন্টেস্ট প্রোগ্রামিং হয়, এগুলা সম্পর্কে হয়তো তোমরা সামনে শুনবা যে কন্টেস্ট হয় ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট, এগুলো সবগুলো মিলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারো। যেমন তুমি হয়তো নরমালি কাজটা করতে পারো যে এদিকে হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারলা, তারপর এই একটা ইনস্ট্রাকশন দিতে পারলা, একটা রোবটকে কাজ করতে পারলা। আমি তোমাকে এখন জাস্ট তোমার কোডিং স্কিল টেস্ট করার জন্য আমি একটা কাজ করতে দেবো তোমাকে। কাজটা মূলত এরকম হবে যে আমি তোমাকে একটা প্রবলেম দিব, মানে কিছু ডাটা দিব, এই ডাটা দিয়ে বলবো যে এই জিনিসটা কিভাবে হয়। যেমন খুবই সিম্পল যদি একটা চিন্তা করি, যে আমি তোমাকে যদি 10টা নাম্বার দিয়া বলি এদের অ্যাভারেজ করো, আমাকে এদের অ্যাভারেজ আউটপুট দিতে হবে।
এটা একটা প্রবলেম, ঠিক আছে? এটা একটা প্রোগ্রামিং প্রবলেম যে তোমাকে আমি 10টা নাম্বার ইনপুট দিব এবং 10টা নাম্বার নিয়ে তাদের গড় বের করে আমাকে আউটপুট দিবা। তুমি যদি আমি অনেক কিছু দিয়ে টেস্ট করবো, অনেক ধরনের ডাটা সেট দিয়ে টেস্ট করবো, অনেক কিছু দিয়ে টেস্ট করবো। তুমি যদি প্রত্যেকটা কেসে সাকসেসফুল হও তার মানে তোমার প্রোগ্রামটা সঠিক, ঠিক আছে? এবং সাথে এটাও বলে দিব যে ভ্যালু গুলো এরকম হবে, হাইয়েস্ট এতগুলো নাম্বার দিব, কিংবা এরকম এরকম আরো অনেক কিছু আমি বলে দিব সাথে। তো মূলত এগুলোই প্রবলেম সলভিং এর মধ্যে আসে। তো এটা খুবই সহজ একটা প্রবলেম ছিল গড় বের করা, এটা একদম লেভেল 0 এর মধ্যে পড়ে। তো এর থেকে আর অনেক কঠিন লেভেলে যাইতে থাকে আস্তে আস্তে। এই সবগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করলে এই তো সবগুলো জিনিস ঠিক হবে। যেমন আমি আরেকটু বেটার প্রবলেম নিয়ে কথা বলি। বেটার প্রবলেম কি হতে পারে? বেটার প্রবলেম হতে পারে, ধরো আমি জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে 3টা ভ্যালু দিব, 3টা নাম্বার দিব, আমাকে বলতে হবে এই 3টা নাম্বার দিয়ে কি কোনো ট্রায়াঙ্গেল বানানো যায় না। আমি তোমাকে ধরো 3টা লাঠি দিছি, 3টা লাঠির 3টা দৈর্ঘ্য আছে, আমি জাস্ট তোমাকে দৈর্ঘ্যগুলো বলে দিছি, ঠিক আছে? 3টা লেন্থ বলে দিছি, এই 3টা লেন্থের 3টা লাঠি দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানো যাবে না, এটা ত্রিভুজ বানানো যাবে না, এটা আমাকে জাস্ট বলতে হবে। এটা একটা প্রবলেম, প্রোগ্রামিং প্রবলেম। কিভাবে করবে এটা? ঠিক আছে, তুমি এটা আসলে খুবই ইজি, এটা মধ্যে কোডিং এর পার্ট খুবই কম, এটার মধ্যে তোমার কলেজ লেভেলের বা স্কুল লেভেলের যেসব জিওমেট্রি করে আসছো ওইটাই না, যেরকম একটা উপপাদ্যের মতো হয়তো করছিলাম যে এটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলেই শুধুমাত্র সেই 3টা বাহুকে একটা ত্রিভুজ বানানো সম্ভব, এরকম করছো। কিন্তু যদি 2টা বাহুর যোগফল যদি তৃতীয় বাহু থেকে ছোট হয় বা সমানও হয় তাহলেও একটা ট্রায়াঙ্গেল বানানো সম্ভব না। তো তোমার যদি আমি 3টা ভ্যালু দেই তাহলে চেক করতে হবে অলওয়েজ এটা সত্য হয় না, কিন্তু 2টা যোগ করলে সেই যোগফলটা 3 নাম্বারটা থেকে বড় হচ্ছে না। যদি কখনো এটা না হয় তাহলে তুমি বলে দিবা যে না এটা বানানো পসিবল, এটা একটা প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, তো এটা করলে লাভ কি? এটা করলে ফার্স্ট অফ অল কথা হচ্ছে এই জিনিস দিয়ে তুমি কোনো সফটওয়্যার বানাতে পারবা না, কোনো গেম বানাতে পারবা না, কোনো অ্যাপ বানাতে পারবা না, কোনো ওয়েবসাইট বানাতে পারবা না এই জিনিস দিয়ে সরাসরি। কিন্তু তুমি ওই যত কিছু জীবনে বানাও না কেন সেই সবকিছুতে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে? তোমাকে হয়তো কখনোই এমন কোনো কিছু বানাতে হবে না যেটার মধ্যে তোমার যে একটা ট্রায়াঙ্গেল হবে নাকি এটা চিন্তা করতে হবে, কিংবা এরকম এরকম প্রবলেম সলভ করতে হবে, কোনোদিনও হয়তো করতে হবে না এরকম। কিন্তু তুমি তোমার লাইফে যত কিছুই বানাও না কেন এই প্রত্যেকটা জিনিস ছোট ছোট আকারে ইনফ্যাক্ট তোমার সাবকনশিয়াস মাইন্ড থেকে এই জিনিসগুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। সবার প্রথমে যে জিনিসটা বিল্ড আপ হবে সেটা হচ্ছে তোমার কোডিং স্কিল। তুমি এখন কোড করতে ভয় পাও, অনেকে হয়তো কোডিং কি জানোই না, হয়তো আজকে প্রথম শুনতেছো, কিন্তু অনেকেই আসো যারা হয়তো কোড করতে ভয় পাও যে এটা কিভাবে করবো ভাবতেছি হচ্ছে না, বা আমাকে কেউ বলে দিল যে হয়তো এই জিনিস দিয়ে এই কাজটা করা যায়, কিন্তু আমি ওই জিনিস দিয়ে কাজটা করাইতে পারতেছি না, কোডটা করতে পারতেছি না, আমি ভয় পাচ্ছি। তার রিজন হচ্ছে আমি জানি আমার কাছে নলেজ আছে, আমার কাছে এই জিনিসগুলো নলেজ আছে, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো স্কিল, আমি স্কিলড না। তো আমার ওই এফিশিয়েন্ট হতে হবে, দক্ষ হতে হবে যে ওই জিনিসগুলো আমি ইউজ করে একটা প্রবলেম সলভ করতে পারি। তো তুমি যদি এই জিনিসগুলো ইউজ করে এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারো তাহলে অবশ্যই তুমি এই জিনিসগুলো ইউজ করে পরবর্তীতে বড় বড় সফটওয়্যার বানাতে পারবে। তুমি যদি এই লেভেলে তোমাকে যখন টেস্ট করা হবে, তোমাকে যখন দেখবে যে এই প্রবলেমটাই তুমি সলভ করতে পারতেছো না, তখন বোঝা যাবে যে তুমি আসলে কোডিং পারো না, ঠিক আছে? তুমি হয়তো অনেক কমপ্লেক্স অনেক বড় বড় ডাটা স্ট্রাকচার পারো, কিন্তু তুমি আসলে প্রোগ্রামিং করতে পারো না। তুমি যখন একটা ডেভেলপার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে যাবা তখন তোমাকে প্রবলেম সলভিং স্কিল দেখা হবে, কিংবা যদি রিসার্চও করতে যাও তোমার প্রবলেম সলভিং স্কিল দেখা হবে। তুমি যদি অ্যাটলিস্ট বলতে পারো যে তোমার যে এইটা এই স্টেপে করলে এই জিনিসটা এভাবে করা যাবে তাহলে ওকে, তাহলে তুমি পাস। কিন্তু এইটুকু যদি বলতে না পারো তাহলে তুমি পাস না। কিভাবে এটা হইলো? ধরো একটা সফটওয়্যারের মধ্যে অনেক কিছু বানাতে হবে, একটা ধরো ইমেজ এডিটিং সফটওয়্যারের মধ্যে হয়তো তোমার একটা ইমেজকে ফ্লিপ করতে হবে, ঠিক আছে? তোমাকে আমি বললাম যে আমি একটা ইমেজ দিলাম, ইমেজের ভ্যালু দিলাম, এটা এখন আমাকে ফ্লিপ করে দাও, ঠিক আছে? তুমি ধরো নরমাল প্রোগ্রামিং পারো, মানে নরমাল প্রোগ্রামিং এর প্রথম কিছু জিনিস পারো, মানে মানে ধরো মানে ইনিশিয়াল কিছু জিনিস পারো, ওই জিনিসগুলোতেই বল, আর কিছু পারো না। তুমি কম্পিউটারে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ পারো, কিন্তু আমি তারপরে তোমাকে বললাম যে এই যে তোমাকে একটা ছবি দিলাম, এই ছবিটা আমাকে ফ্লিপ করে দাও। তুমি যদি প্রথমে বলো যে আমি তো কোনোদিন ছবি নিয়ে কাজ করি নাই, ওইখানে তুমি পারো ডাইরেক্ট, আর কিছু জিজ্ঞেস করা হবে না, ডাইরেক্ট।
কারণ আমি জানি তুমি কোনোদিন ছবি নিয়ে কাজ করো না, আমি তো জানি তোমার এটা দিচ্ছে, তা আমি নিশ্চয়ই জানি এটা ছবি নিয়ে কাজ করা লাগবে না এটা পারার জন্য। তুমি যেহেতু তারপরে চিন্তা না করে এটা বলে ফেলছো, তার মানে তুমি বাদ। তুমি যদি প্রোগ্রামার হইতা, তুমি যদি ভালো প্রোগ্রামার হইতে এবং ভালো প্রবলেম সলভার হইতে, তুমি এটা চিন্তা করতে না যে ছবিটা আমি কিভাবে ছবিটা আমি ফ্লিপ করতে পারবো, তুমি এটা চিন্তা করতে যে দেখি ছবিটা কিভাবে ফ্লিপ করা যায়। তুমি এইভাবে ধরে নিতে যে আমাকে যেটা এটা দিছে এটা করা যাবে, অবশ্যই পসিবল, এবং আমি এখন এই পসিবল ওইটা খুঁজে বের করব। এটা হচ্ছে একজন নর্মাল প্রবলেম সলভারের সাথে একজন নন প্রবলেম সলভার ডিফারেন্স। তুমি প্রবলেম সলভিং না করে ডেভেলপার হইতে পারবা, তুমি অনেক সফটওয়্যার বানাইতে পারবা, কিন্তু সেগুলো খুব ভালো হবে। তার রিজন হচ্ছে তুমি অনেক ভালোভাবে জিনিসটা বানাও। তোমার কাছে যদি প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতো তাহলে তুমি সেটা অনেক ভালোভাবে বানাইতে পারবে, কিন্তু তোমার কাছে যেহেতু প্রবলেম সলভিং অ্যাবিলিটি নাই, সো তুমি এটা অনেক ভালোভাবে বানাতে পারো। এখন অনেক সময় অনেককে দেখবা যে বলতেছে এরকম যে আমি প্রবলেম সলভিং লাগে না, আমি আমার জীবনে কোনোদিন প্রবলেম সলভিং করিনি। এগুলো সব ভুয়া কথা, এগুলোতে যায় না। ব্যাপারটা হচ্ছে যে এটা বলবে যে আমি জীবনে প্রবলেম সলভিং করি নাই, তারপরে আমি অনেক বড় জায়গায় আসছি বা এখন আমি এত টাকা জব করতেছি, তারা আসলে প্রবলেম সলভিং কি জানেন। তারা অবশ্যই নিজেরা প্রবলেম সলভিং করছে, তারা হয়তো এই লেভেলের প্রবলেম সলভিং গুলো করে নাই। এটার জন্য তারা যাদের জীবনে 5 বছর 10 বছরের ধাক্কা খাইছে, তারা এটা কিন্তু তোমাকে বলবে না যে আমি 5 বছর 10 বছর স্ট্রাগল করার পর এই জায়গায় আসছি। তারা বলবে যে আমি এই জায়গায় আসছি, প্রবলেম সলভিং করিনি তারপরে এই জায়গায় আসছি। কিন্তু ও যদি এরকম প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তার মধ্যে থাকতো, তাহলে তারা অবশ্যই আরো বেটার অ্যাপ্রোচে আর বেটার ভাবে কাজটা করতে পারতো, এবং তারা এই জিনিসটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং তারা অবশ্যই আরো বেটার ইঞ্জিনিয়ার হইতো। তো এটা যেহেতু তারা ইনিশিয়ালি করে নাই, তাই তাদের ইভেন্চুয়ালি গ্র্যাজুয়ালি যেসব কাজগুলো তারা করছে, ওইসব কাজগুলোর মাধ্যমে তাদের এই স্কিলটা ডেভেলপ করছে, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করছে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় খুবই আস্তে আস্তে। শুরুতে যদি এটা মতো করতো তাহলে তাদের আরো বেশি গ্রোথ আরো বেশি হতো। তো ওইসব কথায় কখনো কান দিবা না, এই প্রবলেম সলভিং করে লাভ নেই। দুইটা কথা অনেক সুন্দর। একটা কথা হচ্ছে নন প্রবলেম সলভারদের মধ্যে অনেকে না আসলে কেউ এইভাবে অহংকার করে বলে কিংবা হয়তো হিংসা করে বলে যে প্রবলেম সলভিং করা লাগে না, এদের কথা শুনবা না। দ্বিতীয়ত, অনেক ধরনের প্রবলেম সলভার কিংবা কন্টেস্টেন্ট, প্রোগ্রামিং কন্টেস্টেন্ট আছে যারা গর্ব করে অহংকার করে বলে যারা প্রবলেম সলভিং করে না তারা কিছু পারে না। এই কথাও কোনোদিন শুনবা না। যারা কন্টেস্ট করে না তারা কোনো কিছু পারে না, এই কথাও কোনোদিন শুনবা না। এই দুই এক্সট্রিমিস্ট গ্রুপ থেকে বাঁচতে থাকবে। এরা হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং সোসাইটির মধ্যে ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী এক্সট্রিমিস্ট। তো যেটা করা লাগবে, তোমার অনেক বেশি প্রবলেম প্র্যাকটিস করা লাগবে, প্রবলেম সলভিং, এবং তুমি যদি কন্টেস্ট করো তাহলে খুবই ভালো, অবশ্যই খুবই ভালো। না করলেও যে কিছু হবে না তা না, কিন্তু অবশ্যই রিকমেন্ডেড কন্টেস্ট করা। আচ্ছা, তো তোমার লাইফে এই জিনিসগুলো খুব ইউজ করবা। যেমন এই প্রবলেমটা, যে প্রবলেমটা দিয়ে তুমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবা, কিংবা এই যে এই পিরামিডটা যে প্রিন্ট করবা, যে সব জিনিসগুলো ইউজ করে এটা করবা, ওই সব জিনিসগুলো তুমি তোমার লাইফে অনেক অনেক কাজে লাগাও। কিন্তু এই জিনিসটা তোমাকে কখনো করতে দিবে না, এই ট্রায়াঙ্গেলটা কখনো তোমাকে প্রিন্ট করতে দিবে না। কিন্তু যেটা করতে দিবে এটা করার জন্য যেসব জিনিসগুলো লাগবে ওই জিনিসগুলো দিয়ে তুমি অনেক কাজ করবে। তাই এগুলা করলে তোমার ওই জিনিসগুলোর অনেক প্র্যাকটিস হবে, এবং অনেক প্র্যাকটিস হলে তুমি অনেক ভালো প্রোগ্রামার হতে পারবে। আচ্ছা, এদিকে আরো কিছু কথা বলে রাখি যে অনেকেই আছে যারা এই জিনিসটাকে গুরুত্ব দেয় না। যেটা করে সেটা হচ্ছে আমাদের ভার্সিটিতে কোর্সগুলোতে অ্যালগরিদমের কোর্স আছে, ডাটা স্ট্রাকচারের কোর্স আছে, প্রোগ্রামিং এর কোর্স আছে, এগুলাতে করে মুখস্থ করে যায়, জানে স্যার এটা এই প্রবলেমটার সিমুলেশন দিবে একটা, মানে সিমুলেশন বলতে আসলে যেটা বুঝাচ্ছি যে এইটা করলে কি রেজাল্ট আসবে, এই ধরনের একটা প্রবলেম দিবে, এই ধরনের একটা কোশ্চেন দিবে। ওই কোশ্চেনটা তোমরা আগের বছরের আসা 5-6টা কোশ্চেন করে যাবে, সাথে একটা কমন করে যাবে, একটা অ্যালগরিদমের কোড লিখতে দিবে, ওটা আগের বছরগুলো 10টা কোড মুখস্থ করে যাবে, একটা হিসাব করতে হয়ে যাবে, এবং এই ধরনের আরো একটা কাজ দিবে, হয়তো একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিবে। এগুলো পড়ে যাবা, তুমি পাস, তুমি A+, তুমি ডিপার্টমেন্টের টিচার হয়ে গেছো, কিন্তু তুমি আসলে কিছুই পারো না। এটা বাস্তবতা। এরকম অনেকেই আছে যে তুমি ভালো মার্কস পায়া বোর্ড তো নাই, বা ভালো মার্কস পায়া ধরো অনেক ভালো সিজিপিএ কইরা অনেক ভালো পজিশনে চলে গেছো, কিন্তু তুমি আসলে তারপরে প্রোগ্রামিং পারো না। এরকম অনেক মানুষ আছে। কারণ ভালো মার্কস পাওয়ার জন্য খুব বেশি কিছু করা লাগে না। পরীক্ষার আগের যে কদিন ছুটি দেয় সেই কদিন ভালো মতো পড়লে, এবং ডেইলি হয়তো 1 ঘন্টা করে পড়লে, বা উইকলি হয়তো 2-3 ঘন্টা করে পড়লে অনেক ভালো রেজাল্ট করা যায়। আমরা আসলে সেটাও করি না, এটার জন্য আমাদের রেজাল্ট অত ভালো হয় না। কিন্তু
একজন ভালো প্রোগ্রামার হওয়ার জন্য আর অনেক কিছু করা লাগে, অনেক বেশি প্র্যাকটিস করা লাগে, ঠিক আছে? সো সো হ্যাঁ, সো ওগুলা কখনো করবা না। তুমি যদি এটা চিন্তা করো যে আর পরীক্ষা পাস করার জন্য করছি, তাহলে ভাই এই কোন কম্পিটিটিভ প্রোগ্রামিং কিংবা প্রবলেম সলভিং এগুলো কিছুই তোমার দরকার নেই। তুমি যদি ভালো নাম্বার পাইতে যাচ্ছ, তুমি এটা এগুলো না করেই পাবা। আচ্ছা, রিজওয়ান আহমেদ, রিজওয়ান আলম, কি বলতে চাচ্ছ? আচ্ছা ভাইয়া, মানে আমি আসলে ইউআরআই অনলাইন যে 50টা প্লাস আর কি প্রবলেম সলভ করছি। এখন আর কি মানে প্রবলেমগুলো ক্র্যাক করতে পারলেও আসলে মনে করেন কোডে রূপান্তর করতে পারতেছি না। আর মানে বড় ধরনের বড় কোড দেখলে আর কি কেমন যেন একটা ভয় কাজ করে, মানে এর কি সলভ হইতে পারে? বড় কোডে এখন যাবাই না। তুমি যদি দেখতেছো যে তুমি এখন ছোট প্রবলেম গুলা ক্র্যাক করতে পারতেছো না, কোড করতে পারতেছো না, হয়তো তোমার আইডিয়া আসে বা কোড করতে পারতেছো, তো ওই কোডগুলো তুমি আরো বেশি করে করো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেক অনেক বেশি কোড করো, তোমার ল্যাকিংসটা হচ্ছে কোড করা নাই, কোড করা অনেক বেশি। আচ্ছা, তাহলে এই যে যেটা বলতেছিলাম যে তোমার কি বলে অনেক বেশি কোড করে এবং এই অনেক বেশি প্রবলেম সলভিং করে তোমার এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে, এগুলো সামনে অনেক বেশি কাজে লাগবে। এবং তোমাদেরকে আসলে আরো প্র্যাকটিক্যাল একটা কথা বলি যে তোমরা হয়তো অনেক ভালো রেজাল্ট করবা এবং অনেক অনেক ভালো রেজাল্ট করবা, কিন্তু আমার একটা কাজ করানো লাগবে তোমার দিয়ে। আমি তোমাকে ধরো মান্থলি কিছু টাকা স্যালারি দিব এবং তুমি আমার তার বিনিময়ে কিছু কাজ করে দিবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তুমি কয় নাম্বার পাইছো পরীক্ষাতে কিংবা কয়টা ডিগ্রি তোমার আছে এটা জানি না আমার লাভটা কি। আমার কিন্তু কোনো লাভ নেই, আমার দরকার হচ্ছে কাজ, তুমি আমাকে কাজ করে দিতে পারলেই হচ্ছে, এইটাই না। তো তুমি যে আমার কাজটা করে দিতে পারবা, এইটা আমি তোমার থেকে টেস্ট করবো কিভাবে? ফার্স্ট অফ অল যে বললাম যে অনেক ভালো নাম্বার পাওয়া অনেক মানুষ আছে যারা আসলে কোডিং মতো ভালো পারে না কিংবা পারেনি কিংবা জানি না, এরকম অনেক মানুষ আছে। তো প্রথমত ওই নাম্বার পাওয়ার জিনিসটা এমনি বা ডাইরেক্ট হয়, ওইটা দিয়ে টেস্ট করাই হয় না। আমাদের ফিল্ডে আমি বলতে পারি যে আমাদের ফিল্ডে ম্যাক্সিমাম কোম্পানিতে সিজিপিএ দেখা হয়, ম্যাক্সিমাম কোম্পানিতে সিজিপিএ দেখা হয়, এবং অনেক কোম্পানিতে কোন ডিপার্টমেন্ট থেকে পড়ে আসছো এটাও দেখা হয়। আমি যে কন্টেস্ট করতাম, আচ্ছা আমি তো আমার ইন্ট্রোডাকশন তো ভাবে দেইনি, আচ্ছা দিন। আমি যে কন্টেস্ট করতাম, এখন বলি আমি আসলে কন্টেস্ট করতাম। আমি আমি ভার্সিটিতে উঠার আগে কম্পিটিটিভ প্রোগ্রামিং তো দূরে থাকে, একটা সফটওয়্যার বানাইতে হলে যে কোড করতে হয় এটাও জানতাম না। সত্যি কথা, অনেকেই জানতো, অনেকে স্কুল থেকে কোডিং করে আসতেছে, কিন্তু আমি পার্সোনালি কোড যে করতে হয় এটাও জানতাম না। তো আমি ভার্সিটিতে উঠে কোডিং করা শুরু করছি, এন্ড ফাইনালি আমি আমার বেস্ট রেজাল্ট ছিল কন্টেস্টে 2018 আমি 4th ইয়ারে ছিলাম, 2018 আইসিপিসি ঢাকা রিজিওনালে আমি 6th পেয়েছিলাম, ষষ্ঠ ছয়তম বা ঢাকা রিজিওনাল থেকে। তো আমি আসলে আমার কিছু প্রবলেমের কারণে মাস্টার্স করতে পারিনি। মাস্টার্স করতে আমার কন্টেস্টে আরো ভালো করতে পারতাম, হয়তো আমি ওয়ার্ল্ড ফাইনালস পর্যন্ত যাইতে পারতাম হয়তো। আমার দুইটা ফ্রেন্ড গেছে পরের বছর, আমি পারিনি বিকজ আমার কিছু ফাইনান্সিয়াল এবং কিছু ফ্যামিলি প্রবলেম ছিল, এটার জন্য আমি মাস্টার্স করতে পারি। তো আমি পারিনি, বাট আমার ওই ফ্রেন্ডরা পারছে। তো যাই হোক, এই ছিল আমার দৌড় এই পর্যন্ত। আর হ্যাঁ, আমার ওই টিমে যে টিম দিয়ে আমি 6th ছিলাম, আমার ওই টিমে 3জন মেম্বার। ওই মেম্বারে একজন আমি, আরেকজন হচ্ছে আমাদের ভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন, আরেকজন হচ্ছে আমাদের ভার্সিটির লেদার ইনস্টিটিউটের একজন। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কথাও নাহলে বলা যায় যে কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক বেশি সিমিলারিটিস আছে, কিন্তু যে লেদার ইনস্টিটিউটে পড়ছে তার কাজ কি? তার কাজ হচ্ছে টেক্সটাইল নিয়ে কাজ, হয়তো চামড়ার বিভিন্ন প্রপার্টি নিয়ে কাজ, কিভাবে সেটাকে ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যেতে হবে, ফ্যাক্টরি লেভেলে কিভাবে কাজ করতে হবে, এনভায়রনমেন্টের কাজ, ওইসব জিনিস নিয়ে কাজ। তারপরে সে ওইখান থেকে আমাদের সাথে একটা প্রোগ্রামিং কন্টেস্ট করছে এবং সেখানে আমাদের টিম 6th হয়েছে এবং ওই ভাইয়ার সবার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জব হয়েছে এবং তিনি এখন জব করতেছে, সামনে হয়তো অন্য কোনো দেশে যাবে মাস্টার্স করার জন্য। তো আমি যেটা দেখছি পর্যন্ত যে আমাদের সিজিপিএটা ইম্পর্টেন্ট না এবং আমাদের এই ডিপার্টমেন্টটাও ইম্পর্টেন্ট না, এবং বাইরের দেশগুলোতে, আমাদের দেশে না, এটা আমাদের স্যাডলি আমাদের দেশে আজ পর্যন্ত এরকম হয়নি, বাইরের দেশগুলোতে আসলে তোমার ডিগ্রিটাও ইম্পর্টেন্ট না। অনেক জায়গাতেই আছে যারা অনেকেই হয়তো লাইফে ফ্রিল্যান্সিং করছে, অনেক প্রজেক্ট ডেভেলপ করছে, তারা হয়তো ডিগ্রি তাদের নাই, কিন্তু তারা অনেক কিছু বানিয়েছে, তারপর তারা যখন বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করছে জবের জন্য, তাদের জব হয়ে গেছে, তাদের ডিগ্রিও নেই কিন্তু তাদের জব হয়ে গেছে, কারণ হচ্ছে তাদের স্কিল আছে। যদি একটা কথা আছে যে তোমার স্কিলটা টেস্ট করতে পারতে তো হবে। তো টেস্ট করার ওয়ে হচ্ছে, প্রথমত এই ওয়েটা তো ডাইরেক্ট বাদ,
যে তোমার নাম্বারের ব্যাপারটা, নাম্বারের মধ্যে দাঁড়িয়ে একটা খুবই ভালো ওয়ে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং কন্টেস্ট। খুবই ভালো ওয়ে। তুমি কন্টেস্ট করে আসছো, তার মানে কি তুমি একটা প্রুফ দিচ্ছ আমাকে যে আমি আমি যে কোডিং করতে পারি, এটাই যে আমার প্রুফ। আমি কন্টেস্ট করছি, আমার রেজাল্ট এরকম হয়েছে, এটা প্রুফ। এছাড়া তুমি যদি বলো যে আমি তুমি কোডিং করছো, আমাকে কি প্রুফ দিবে? আরো প্রুফ দিতে পারো যে তুমি বিভিন্ন প্রজেক্ট করছো, হয়তো ওই অ্যাপ্লিকেশনটা বানাইছো, ওই অ্যান্ড্রয়েড গেমটা বানাইছো, কিংবা ওই ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাইছো, কিংবা এরকম এরকম জিনিস বানাইছো। এইগুলো হচ্ছে প্রুফ যে আমাকে তুমি এই প্রুফটা দিচ্ছ, তুমি কোডিং করতে পারো। তারপর হচ্ছে আরো প্রুফ কি হইতে পারে? আরো প্রুফ হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কম্পিটিশন এবং রোবোটিক্স কম্পিটিশন, এরকম অনেক কিছু হয়। এগুলাও হচ্ছে প্রুফ যে তুমি কোড করতে পারো, কিংবা তুমি কম্পিউটার সায়েন্সের বেসিক জিনিসগুলোতে ভালো। নাম্বার পাইছো, এটা প্রুফ না। নাম্বার ভালো পাইছো, এটা প্রুফ না। হ্যাঁ, এগুলা হচ্ছে মানে মেজারমেন্ট। তাই আমি বলবো যে কন্টেস্ট করাটা রিকমেন্ডেড, অবশ্যই রিকমেন্ড। কন্টেস্ট সবাই করবা, অনেক খারাপ করবা অনেক কন্টেস্টে, অনেক সময় দেখবে একটা প্রবলেম সলভ করতে পারো না, কিন্তু হাল ছেড়ে দিতে পারবা। তোমার প্র্যাকটিস করে যাইতে হবে, বা একটা সময় যা ভালো এই। আচ্ছা, তো কন্টেস্ট করে কিংবা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে কি লাভ? স্কিল ডেভেলপ হবে, নলেজ বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, সাহস বাড়বে, প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে, এইগুলো। কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিল বাড়বে, ওয়েব ডেভেলপমেন্ট স্কিল বাড়বে, এগুলো না। ডেভেলপমেন্ট স্কিল বাড়বে না, কিন্তু ডেভেলপ করার জন্য যেসব স্কিল দরকার ওগুলো ঠিক হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নেই। তাহলে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম আরো আগে শেষ হয়ে যাবে, তো আর একটু সময় নিতে হবে। আচ্ছা, ইশতিয়াক কিছু বলতে চাও? আচ্ছা ভাইয়া, যে আমরা যারা নন প্রফেশনাল মানে সিএসসি তে ব্যাকগ্রাউন্ড না, তারা আসলে কিভাবে এখানে মানে ভালো কিছু করতে পারে বা ভালোই করতে পারে, এই বিষয়ে যদি তোমাদের একটু জন্য কিছু একটু বলতেন। টাফ। তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টে গাইডলাইন তো পাওয়া যায় না অত ভালোভাবে। অন্যান্য ডিপার্টমেন্টে তো গাইডলাইনের অভাবে তোমাদের নিজেদের উদ্যোগে অনেক কিছু শিখতে হবে, নেট ঘাটাঘাটি করতে হবে, এবং অনেক কিছুর সাথে আসলে পরিচিত থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে। এগুলা নিজেদের তাগিদে করতে হবে। এবং তোমাদের ওই ওই ইন্ডাস্ট্রিগুলোর জন্য যেসব জিনিসগুলো ইম্পর্টেন্ট, ওই সব জিনিসগুলো তোমাদের নিজেদের খোঁজ করে বাই করতে হবে যে এই জিনিসগুলো লাগে, এবং ওই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। এগুলো। আচ্ছা, এবং এবং হচ্ছে কোডিং স্কিলের জন্য স্পেশালি যদি কোডিং স্কিল নিয়ে কথা বলি, তাহলে এটাও তুমি ইন্টারনেট ঘাঁটা বের করতে পারবা, কিন্তু সেটা অনেক বেশি টাফ, সময় সাপেক্ষ, এবং অনেকেই হয়তো প্রপার গাইডলাইনটা পায় না ফর সাম রিজন। তার জন্য আসলে আমাদের এই কোর্সগুলো, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোর্সগুলো, এখানে আমরা কমপ্লিট গাইডলাইন দিয়ে আসলে আগে নিয়ে যাই। যে কোনো ধরনের প্রবলেম সলভিং অ্যালগরিদম নিয়ে আমরা ভালো মতো একটা গাইডলাইন দাঁড় করানোর চেষ্টা করি, যাতে স্টুডেন্টরা আগে যেতে পারে, কখনো পিছিয়ে না পড়ে যায়। অ্যাটলিস্ট তারা যে জানতে পারে যে এই পথে আগাতে হবে। আচ্ছা, মেহেদি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে এই বছরই হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বাট হচ্ছে আমি এখন যেখানে জব করছি আমি সেখানে আসলে ধরেন সফটওয়্যার তৈরি করা, নোট দিয়ে সফটওয়্যার তৈরি করা কিছু কাজ করছি। তো এখন হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি চাচ্ছি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে, বাট আমাকে অনেকেই বলতেছে যে যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইনে ঢুকে গিয়েছি, তো আমার এখানে আসলে বেশি বেশি টেকনোলজি নিয়ে পড়াশোনা করাটা আমার জন্য বেটার হবে। বাট এখানে যদি আমি মনে করতেছিলাম যে যদি আমার বেসিক ঠিক করার জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। তো এখানে আপনার সাজেশন কি হতে পারে আর কি? আচ্ছা, তো আচ্ছা, এখন কথা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং কোনো লাইন না, কোনো ইন্ডাস্ট্রিয়াল লাইন না যে তুমি হয় ডেভেলপমেন্ট চুজ করবা, অথবা রিসার্চ চুজ করবা, অথবা কম্পিটিটিভ প্রোগ্রামিং চুজ করবা। ইটস নট লাইক দ্যাট। তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে একটা একটা গ্লোবাল রাস্তা, যেটাতে হাঁটলে তুমি তোমার স্কিলগুলো অনেক বাড়াতে পারবে, এবং পাশাপাশি অন্যান্য কিছুর সাথে তুমি এটা করতে পারবে। যেটা হইতে পারে যে তোমার জবে হয়তো অনেক প্রেশার, এটার জন্য তুমি হয়তো প্র্যাকটিস প্রপারলি করতে পারবে না, এইটা হইতে পারে। এটার জন্য এটার ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে তোমার এদিকে নিজের প্রেশার নিয়ে টাইম বের করে প্র্যাকটিস করতে হবে, কিছু করার নেই। সো কিন্তু এটা একদমই ভুল কথা যে তুমি এদিকে কোনো লাভ নেই, এখন তুমি ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছো দেখে তোমার আসলে আর এটা করা উচিত না, এটা ভুল কথাই বলো। তোমার অবশ্যই করা উচিত। জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর হচ্ছে আর কেউ কি কিছু বলতে চাচ্ছিলা? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলো।
জি ভাই, বলতেছি যে আমি মোটামুটি হচ্ছে প্রবলেম সলভিং করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা প্রবলেম মানে এমন হয়ে গেল যে মানে খুবই সিলি প্রবলেম, বাট আমি বুঝতে পারতেছি না, পরে সলিউশন দেখার পরে জিনিসটা আর কি বুঝলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রবলেম পড়তেছি বাট আমি কোনোভাবেই কোনো অ্যাপ্রোচে ওইটা মানে আমি ধরতে পারতেছি না। তো আমি কতক্ষণ ওই প্রবলেমের পিছনে সময় দিব, তারপরে আমি এডিটোরিয়াল দেখবো? এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তুমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হও তাহলে তোমার অবশ্যই একটা প্রবলেম নিয়ে অ্যাটলিস্ট একদিন দেওয়া উচিত। কারণ তুমি জি আমি মাত্র শুরু করছো, এখন যদি অ্যান্সার দেখা শুরু করে দাও তাহলে তো হবে না। আবার তুমি যদি ধরো এখন ইন্ডাস্ট্রি লেভেলে থাকো তাহলে অবশ্যই তোমার সেটার পিছনে 1 ঘন্টার বেশি সময় দেওয়া উচিত না। কারণ ঠিক আছে এটার পিছনে সময় দিলে তোমার অনেক লাভ হতো, কিন্তু সেই সময়টা তো তোমার হাতে এখন নাই, তুমি কি করবা? তো তোমার ওইটুকু সময় দিতে হবে, তার বেশি সময় দেওয়া উচিত না। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি ইউআরআই তে প্রবলেম সলভ করতাম বিগিনার লেভেলে। তো বিগিনার লেভেলের প্রবলেমগুলো তো অনেক সহজ থাকে। তো আমি প্রায় ওখানে 25 থেকে 30টার মতো প্রবলেম সলভ করছি, এবং আমি প্রবলেম সলভ করার সময় এটা খেয়াল করছি যে আমার এক একটা প্রবলেম ধরলে বেশি টাইম লাগে না আসলে। অল্প সময়ে আমি প্রবলেমটা সলভ করতে পারি। তো আমার এই 30টার মতো প্রবলেম সলভ করার পরে আমার মনে হলো যে এর থেকে আমার কি এখনো এই বিগিনার লেভেলেই আরো বেশি সলভ করে যাব, নাকি এর থেকে আরেকটু টাফ লেভেলে যাব, এবং ইউআরআই তেই থাকবো, নাকি কোড ফোর্স বা আদার্স কোনো প্ল্যাটফর্মে আবার শুরু করব? কারণ ইউআরআই প্রবলেম গুলো তো অনেক সহজ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইউআরআই তে, আচ্ছা একজন নিয়ম, তোমার মাইকটা অফ করলাম আমি। ব্যাপারটা হচ্ছে ইউআরআই তে 30টা প্রবলেম যেটা বিগিনার, সেটা আসলে গ্যারান্টি দেয় না তুমি বিগিনারে কত ভালো। তোমার আরো 30টা প্রবলেম করা উচিত অ্যাটলিস্ট, এবং সেটা ইউআরআই তে হইতে হবে এইটা নেসেসারি না, তুমি কোড প্রসেসে করতে পারো। ইনফ্যাক্ট আমি সাজেস্ট করবো কোড প্রসেস করার জন্য, কারণ সেখানে টিউটোরিয়াল থাকে এবং সেখানে প্রবলেম রেগুলারলি অ্যাড হয় তোমার, এবং তুমি সেখানে একটা কন্টেস্টের এনভায়রনমেন্ট পাবা। তুমি দেখতে পাবা যে অন্যান্য মানুষরা এটা কতটুকু টাইমে সলভ করতেছে এবং তোমার কিরকম টাইম লাগতেছে। সবকিছু মিলে অনেক ভালো একটা জিনিস পাবা, তুমি একটা প্যাকেজ পাবা। তো কোড প্রসেসে সলভ করা শুরু করতে হবে, এবং সেখানে অবশ্যই তুমি যেহেতু বিগিনার প্রবলেমের কথা বলতেছো তাহলে সেটা মধ্যে ডিপ 2A বা এই পর্যন্ত, বা এখন তো ডিপ 3 এবং সামনে ডিপ 4 আসবে বলছিলাম। তো এই রেঞ্জের প্রবলেমগুলো আরো বেশি সলভ করতে হয়। তো এগুলা এগুলা যখন অনেক বেশি সলভ করে ফেলবা তখন তুমি যখন একদম কনফিডেন্ট হবা যে কি বলে এই কোডটা আমি পারবো করতে, তখন হবে। কিন্তু অনেক সময় এখন আমরা এটা ধরতে পারি না, আমাদের কাছে মনে হয় যে এটা আমি করতে পারবো, এটা লাভ নেই, কিন্তু আসলে ওইটা কেস না। তুমি যদি এখন আমি একটা ওয়ে দেখাচ্ছি, তোমার যদি একটা প্রবলেমের সলিউশন মুখে মুখে পুরোটা বলে ফেলতে পারো, তার মানে তুমি ওই প্রবলেমটা পারবা, ওই প্রবলেমটা তোমার কোনো দরকার নেই। কিন্তু আমার মনে হয় না কেউ আছে এখন এদিকে যারা ওই লেভেলে গেছে যে একটা ডিপ 2A প্রবলেম হইলেও মুখে মুখে ডাইরেক্ট বলে ফেলতে পারবে যে এই আর এটা আমি পারবো, এটাই ভাবে হবে। সো ওইটা না করে তুমি প্র্যাকটিস করে যাও। আর কথা হচ্ছে যে তোমার যদি একটা প্রবলেম করতে 1 ঘন্টা সময় লাগে, তার মানে হচ্ছে তুমি ওই লেভেলে ভালো না, ওই লেভেলে আরো ভালো হইতে হবে। আর তোমার মানে ইজি প্রবলেমের কথা বলতেছি। আর তোমার যদি একটা প্রবলেম করতে 5 মিনিট সময় লাগে, তাহলে একটা প্রবলেমের কোড করতে 5 মিনিট সময় দিলে তোমার লসটা হবে, তোমার লস তো না। তো কোড করতে থাকো, সেটা ইউআরআই তে যদি বোরিং লাগা শুরু করে তাহলে অন্য কিছু যাও, কোড প্রসেসে যাও, কোড শেপে রেগুলার কন্টেস্টে সেগুলো করো, লাইভে করতে যাও, অনেক অনেক জায়গায় যাওয়ার জায়গা আছে। ভাই কিভাবে আসলে আমরা হচ্ছে আমাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবো? যেরকম আমি হচ্ছে বি গেল, তো আমি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে যাব, বাট আমার কতটুকু করার পরে আমি আসলে ওইখানে মানে ইন্টারমিডিয়েট লেভেলে মানে যাওয়ার জন্য আমি নিজে বুঝবো যে আসলে আমি মানে ওইখানে গেলে পারবো? কারণ ইভেন এমন বিগিনার প্রবলেম আছে যে আসলে বিগিনার লেভেলে ভালো করলে ওই প্রবলেম গুলো আসলে পারা যায় না, তো সেই ক্ষেত্রে তো ফ্রাস্ট্রেশন কাজ করে। সেইটার ব্যাপার হচ্ছে যে মানে তুমি বিগিনার লেভেলের প্রবলেম খুব বেশি সলভ করো না, তুমি হয়তো অনেক অ্যালগরিদম পারো বাট বিগিনার লেভেলের অনেক প্রবলেম পারতেছ না। তার রিজন হচ্ছে বিগিনার লেভেলের সাথে তুমি ইউজ না, এখানে যেসব প্রবলেমগুলো দেওয়া হয় সেই প্রবলেমগুলো তুমি অনেক বেশি সলভ করো না, সেগুলো ইজি হইলেও তোমার ওগুলা করা উচিত। যদি করো তাহলে অনেক সময় এই ধরনের যে মিসগুলো হয় এগুলো হবে না, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েটের আমাদের ব্যাচের কথা যদি বলি, আমাদের কোর্সের কথা যদি বলি ইন্টারমিডিয়েট, তাহলে আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করছি। ক্রাইটেরিয়া গুলো হচ্ছে একটা টেস্ট হবে এবং টেস্টের মধ্যে পাস করতে হবে। টেস্টের এটারও কিছু গাইডলাইন দিয়ে দিছি যে মূলত এখানে ডিপ 2A B টাইপের প্রবলেম থাকবে, এবং লাস্ট যে কন্টেস্ট আমি নিয়েছি সেটাতে ডিপ 2B প্রবলেম ছিল 2টা, বাকি সবগুলো ডিপ 2A ছিল, ওইখানেও অনেকেরই নাজেহাল অবস্থা ছিল। তো
তো এটাই, যা তুমি যদি ওই লেভেলের প্রবলেমগুলো সলভ করতে পারো তার মানে তুমি সামনে আগাইতে পারো। তোমার যে লেভেলটা ছাইড়ে আসছো, যে লেভেলটা ছাইড়ে আসতে চাচ্ছ সেই লেভেলটাতে তুমি ভালো। তুমি যে লেভেলটা ছাইড়ে আসতে যাচ্ছ সেটাতে যদি ভালো না হও তাহলে পরের লেভেলটা ধরতে পারবে না। ট্যাগ টাইপের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? পরেরটা আগেরটার উপর অবশ্যই ডিপেন্ডেন্ট, অনেক ভালোভাবে ডিপেন্ডেন্ট। তাই তোমার আগেরটা অবশ্যই ভালোভাবে করে আসতে, ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। আচ্ছা ভাইয়া, বলো হ্যালো, হ্যাঁ ভাইয়া, বলো বলো। হ্যাঁ ভাইয়া, আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বাইরে মানে একটু একটা কোশ্চেন ছিল যে মানে আমার নেক্সট ইয়ার মানে গ্রাজুয়েশন কমপ্লিট হবে, এখন আমি মানে চাচ্ছি যে ডেভেলপমেন্ট নিয়ে যদি আমি মানে জব করতে যাই বা কোন ওপির দিকে আমাকে নজর দিতে হবে ভালো, বা কোন যদি ওয়েব অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই টাইপের কাজ করতে যাই তাহলে আমাকে কোন ওপি বা কোন ফ্রেমওয়ার্কের দিকে মানে নজর দিলে ভালো হবে এই জিনিসগুলো ওপি হচ্ছে একটা কনসেপ্ট, এটা তোমার জানা থাকা লাগবে। যে কোনো ল্যাঙ্গুয়েজের জায়গায় ওপি কনসেপ্টগুলো প্রায় 90% সেম, 10% ডিফারেন্ট। ওগুলা যখন যেখানে যাবা ওই প্রয়োজন অনুযায়ী কাজ করে নিতে পারবা। মেইন জিনিসগুলো তোমার জানা থাকতে হবে ভালো হতে। আর তুমি এক একটা কোম্পানিতে, এক একটা ইন্ডাস্ট্রিতে এক এক রকমের কাজ হবে। তুমি শুরুতে সবকিছু তো শিখা যেতে পারবে না। আমি সব শিখে ফেললাম, যখন যেটা লাগে তখন এটা করবো। তোমার অবশ্যই যে জায়গায় যাই জয়েন করবা সেই জায়গায় যে কাজটা হয় ওই জায়গাটা ওইখানে যাই শিখতে হবে। এছাড়া তুমি যেটা করতে পারো কমন হচ্ছে, একটা তোমার হয়তো কোনো ওয়েব প্রজেক্ট থাকতে পারে যেটা তুমি তোমার ওয়েবের কোনো কোর্সে করছো। তোমার হয়তো একটা মোবাইল অ্যাপ্লিকেশন থাকতে পারে যেটা হয়তো মোবাইল অ্যাপ্লিকেশনের কোনো কোর্সে করছো। আর কি তোমার হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটা বেসিক প্রজেক্ট থাকতে পারে। এই ধরনের কিছু প্রজেক্ট থাকতে পারে। এছাড়া তোমার নিজের কিছু প্রজেক্ট যদি করতে চাও, মানে খুবই যদি ইন্টারেস্টেড হও, তাহলে নিজের পছন্দ মতো রিসার্চ করে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে একটা প্রজেক্ট দাঁড় করো। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি ওই ইন্ডাস্ট্রিতে যাইতে চাই এবং ওইটা কোনটা হইলে ভালো হয়, এইগুলো চিন্তা করে আসলে লাভ নেই। যে এখন আমি ইন্ডাস্ট্রিতে যাইতে চাই, কোন জিনিসটার উপরে একটা প্রজেক্ট বানালে সবচেয়ে ভালো লাভ হবে, এটা চিন্তা করে হবে না। তোমার নিজের কারণ যারা আসলে তোমার কদর করবে তারা তো দেখবে তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টটা কত ভালোভাবে করছো। তুমি অমুক ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করছো নাকি, সেই জিনিসটা যারা চেক করবে সেই তাদের কোম্পানিতে জব করা উচিত না বলে আমি মনে করি। ঠিক আছে? অবশ্যই তোমাকে আমি টেস্ট করবো তুমি যা করছো ওই জিনিসটা কত ভালোভাবে করছো এটা দিয়ে। এখন আমি যেটা করতে চাই ওইটা তুমি কত ভালোভাবে পারো এটা দিয়ে খেলা হবে, মানে এই লেভেলে এন্ট্রি লেভেলে ওইটা দিয়ে খেলা হবে। এবং যারা ওইটা দেখে এন্ট্রি লেভেলে তাদের জব করার থেকে বেকার বসে থাকা এটা বলে আমি মনে করি। আমাদের কাছে সময় অনেক শেষ হয়ে আসতেছে, আমি আগে আমার মেইন কথাগুলো বলে নিই। এরপরে আসি হচ্ছে আমাদের ডেভ স্কিল নিয়ে। আমাদের ডেভ স্কিল হচ্ছে একটা অনলাইন কোর্সের একটা প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ধরনের কোর্স আসছে এবং আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর কোর্সগুলো গত বছর শুরু হয়েছে 2019-এ। আমি, সাদমান এবং আরেকজন ছিল, তারা এখন নাই। আমরা কোর্স শুরু করি দুইটা লেভেল, একটা ছিল হচ্ছে বিগিনার এবং একটা হচ্ছে অ্যাডভান্স। তো ওই বিগিনারটা এখন আমাদের ইন্টারমিডিয়েট লেভেল হয়ে গেছে এবং বিগিনার লেভেলটা আমরা নতুন একটা লেভেল তৈরি করছি, একদম নিউবি বা একদম যারা প্রোগ্রামিং নতুন বা যারা প্রোগ্রামিং ইন্টারমিডিয়েটে এখন যেতে পারতেছে না তাদের জন্য। তো আমি এই কোর্সগুলো সম্পর্কে কিছু কথা বলে দিই। আমাদের এই কোর্সগুলো সম্পূর্ণ অনলাইন হয়, পুরোপুরি অনলাইনে। তোমার কাছে ক্যামেরা না থাকলে হবে, তোমার একটা মাইক্রোফোন থাকা লাগবে যাতে তুমি ইন্টারঅ্যাক্ট করতে পারো, বলতে পারো তোমার কোনো কোয়েশ্চেন থাকলে। তুমি চ্যাটে লিখে ইন্টারঅ্যাক্ট করতে পারো। আচ্ছা, এই যেমন এইখানে 10টা মেসেজ জমা হয়েছে বাট আমি পড়তে পারিনি বিকজ এটা আমার চোখে পড়েনি। এই প্রবলেমটার জন্য আমি সবসময় বলি যে তোমাদের মাইক্রোফোন থাকা উচিত। আচ্ছা, আমি এইগুলো কথাগুলো পরে দেখি। তো হ্যাঁ, এবং হচ্ছে তোমরা এটার জন্য তোমরা অনেক সময় মনে করতে পারো যে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে। ভিডিও প্রোভাইড করা হবে না। কারো যদি প্রবলেম থাকে, কারো যদি অনেক বেশি আর্জেন্ট প্রবলেম থাকে, যেমন কেউ সিক হয়ে গেছে বা আজকে ঝড় হচ্ছে বা এই ধরো কোভিড এর মতো প্রবলেম যে গ্রামে থাকে সে হয়তো ক্লাস করতে পারতেছে না, এরকম প্রবলেম খুব সময় কনসিডার করে আমরা ভিডিও ফুটেজ প্রোভাইড করব। কিন্তু ইন জেনারেল আমি ওই টপিকটা ভুলে গেছি বা আমরা একটু ভালো হয় এটা দেখলে একটু ছালাই হয়, এগুলোর জন্য আমরা ভিডিও প্রোভাইড করি না। এবং পরের দিন এটা ছিল দেখে আমি এটা করতে পারিনি, ওইটা ছিল দেখে করতে পারি, এগুলোর জন্য সচরাচর ভিডিও প্রোভাইড করি না। একটা নির্দিষ্ট নাম্বার থাকে, এই অ্যামাউন্টের বেশি ভিডিও আমরা প্রোভাইড করবো। এবং শুধুমাত্র যদি কারো প্রবলেম থাকে তাহলে সেটা আলাদাভাবে বিবেচনা করা হবে। আচ্ছা, এই হচ্ছে স্ট্রাকচার। এবং এখানে তোমাদের আমি যে দুইটা ব্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছি, মূলত বিগিনার ব্যাচটা নিয়ে কথা বলতে যাচ্ছি। এই ব্যাচটাতে তোমাদের রেগুলারলি প্রবলেম সলভিং করা হবে। রেগুলারলি আমি এইভাবে ডিসাইড করছি যে এখন থেকে আমার স্ট্র্যাটেজি হবে প্রত্যেকটা ক্লাসেই মেইন লেকচারের পাশাপাশি তোমাদেরকে দুইটা অ্যাটলিস্ট একটা প্রবলেম সলভ করানো হবে। এগুলো হবে ডিপ টু এবি সিএফএল।
প্রবলেমগুলো সলভ করা হয় আমি কোড করে দিব, সেগুলো অবশ্যই তোমাদের নিজেদের কোড করে সাবমিট দিতে হবে কোড প্রসেসে। ভাইয়া বিগিনারটাকে আপনি নিচ্ছেন নাকি সজীব ভাইয়া নিচ্ছে? আমি সজীব, আরেকজন হচ্ছে সাবনাম। আচ্ছা, ও সরি, সাবনাম ভাইয়া নিচ্ছে কি বিগিনারটা? আমি নিচ্ছি এবার। ও আচ্ছা, তো অনেক বেশি প্রবলেম সলভিং প্র্যাকটিস করতে হবে, এবং আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা যদি প্র্যাকটিস করতে না চাও, কোড করতে না চাও, তাহলে কাইন্ডলি কোর্সটা জয়েন করুন। বিকজ আমি অনেক এফোর্ট দিব তোমাদের কোড করানোর জন্য। আমার ওই প্রবলেমটা যদি আমি তোমাদের সামনে বসে চিন্তা করি তাহলে তোমাদের অনেক সময় নষ্ট হবে। তো তার থেকে ভালো হয় আমি নিজে আগে থেকে এই জিনিসগুলো প্রিপারেশন নিয়ে রাখবো। অবশ্যই সেখানে 1 ঘন্টার মতো সময় যাবে, এবং তাহলে আমার অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে তোমাদের এই কোর্সের জন্য। তোমরা যদি ওই এফোর্টটা রিটার্ন না করো তাহলে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওইরকম হলে এই কোর্সটা করবে। এবং হচ্ছে তোমাদেরকে যা শেখাবো সেগুলো রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে অনেক ধরনের ইমপ্লিমেন্টেশন, কোডিং, অ্যালগরিদম, পুরো বিগিনারে অত বেশি অ্যালগরিদম নাই, কোন অ্যালগরিদম নাই বলতে গেলে কিন্তু আছে, বাট যা কিছুই দেখাবো সেগুলা অনেক ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি, এটা চিন্তা করে রেখে দিলে হবে। এবং প্রবলেম সলভিং যা করাবো সেগুলো নিজেদের করতে হবে। যেভাবে করো তাহলে তোমরা অনেক ভালো প্রোগ্রামার হতে পারবা বলে আমার বিশ্বাস। আর ইন্টারমিডিয়েট লেভেলের জন্য তোমাদের একটা কন্টেস্ট নেওয়া হবে, একটা কন্টেস্ট অলরেডি নেওয়া হয়েছে এবং আরো কন্টেস্ট নেওয়া হবে। সেই কন্টেস্টে যারা পাস করবে তারাই ঢুকতে পারবে। ইন্টারমিডিয়েট কোর্সটা হলো শুরুই হচ্ছে অ্যালগরিদম এবং ডাটা স্ট্রাকচার দিয়ে। এখানে আর কোনো কোডিং থাকবে, এখানে আর কোনো নরমাল কোডিং থাকবে না যে আমি লুপ চালায় করে ফেলবো, ওগুলা সেগুলো হবে না। ওই ধরনের ইজি প্রবলেম নেই। তো ইন্টারমিডিয়েট যাদের মনে এরকম কোয়েশ্চেন আসবে যে ফর লুপ কেন কাজ করে কিংবা হেডার ফাইল কি, তারা প্লিজ ইন্টারমিডিয়েটে আইসো না প্লিজ, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের বিষয়বস্তু না। এখন অনেকেই এভাবে চিন্তা করে আমি তো আসলে প্রোগ্রামিং কি পড়ে আসছি, ভার্সিটিতে প্রোগ্রামিং কি পড়ে আসছি, এখন আমি হেডার ফাইল জানি না, তার মানে কি আসলে আমি প্রোগ্রামিং শিখা আসিনি। কিন্তু অনেকেই চিন্তা করে ভার্সিটিতে এটা পড়ে আসছি, আমি আর বিগিনারটা কেন করবো। এইটা হচ্ছে তোমার জীবনে অধপতনের সবচেয়ে প্রথম স্টেপ, যে আমি তো এটা এই কোর্সটা একবার পড়ে আসছি, কিছু পারি না তো কিছু, আমি একবার পড়ে আসছি, আমি এটা করবো। এটা হচ্ছে মানুষের জীবনের অধপতনের প্রথম স্টেপ। তুমি কইরা আসছো ভালো কথা, যদি না পারো করতে তার মানে কিছু শিখো না, এবং অবশ্যই তোমার এটা শিখতে হবে। এবং এখন থেকে আমরা এটা স্ট্রিক্টলি মেইনটেইন করবো, যারা ওই কন্টেস্টটা পাস করতে পারবে না তাদেরকে আমরা কোর্সে এনরোল করাবো। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে ওইরকম স্টেজে তোমরা আসো বলে মনে হয় তাহলে বিগিনারে কোর্স। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে বিগিনারের কোর্সে অংশগ্রহণের রিকোয়ারমেন্ট কিছু নাই, তবে তোমরা যদি প্রোগ্রামিং এর সাথে আগে থেকে পরিচিত হও তাহলে আমার জন্য অনেক সুবিধা হবে এবং তোমাদের জন্য অনেক সুবিধা হবে। প্রোগ্রামিং এর সাথে যদি আগে থেকে পরিচিত হও, তো এই কোর্সটা শুরু হয়ে যাবে এই আগামী বৃহস্পতিবার থেকে। এই এক সপ্তাহের জন্য যারা বিগিনার কোর্সটা করতে চাচ্ছ তাদের জন্য আমার একটা সাজেশন আছে। এই এক সপ্তাহের মধ্যে তোমরা তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের একটা হাতে খড়ি প্রোগ্রামিং বই আছে, সেটা পড়ে কোড করতে পারো। সেটার মধ্যে নরমাল ইনপুট, আউটপুট, অ্যারে, লুপ কিংবা ফাংশন, এই জিনিসগুলো দেখে বাংলা লেখা পড়ে কোড করলে তোমাদেরও পরবর্তীতে ধরতে সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো আমি রিকমেন্ড করবো যেটা করব, ওইটুকু শিখলেই বাকিটুকু আমি তোমাদেরকে আগে নিতে পারবো। ঠিক আছে, না করলে আমার জন্য একটু লেন্দি হবে প্রসেসটা। কিন্তু কোর্সে জয়েন করব কিভাবে? কোন কোর্সে? আপনি যে কোর্সটা করাবেন বিগিনার কোর্সে। আচ্ছা, তুমি কি এর আগে কখন ডেক্সেলের কোর্স করছো? আমার মনে হচ্ছে তুমি করছো। জি, তুমি কি এর আগে কোনো কোর্স করছো? না, আমি অনলাইনে আপনাদের সাথে বা অন্য কারোর সাথে কোনো কোর্স করি নাই। আচ্ছা আচ্ছা, আমার জাস্ট ইমিডিয়েট যে ব্যাচটা শেষ করাইছি সেই ব্যাচে তোমার নামে একজন স্টুডেন্ট ছিল, তো সেটার জন্য আমি ভাবলাম যে তুমি হয়তো এটাতে। আচ্ছা, না, এনরোল করার জন্য আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে আমাদের এই কোর্সে পেজে যে এনরোল করতে হবে। বিগিনার কোর্সে নরমালি এনরোল করলেই হবে, এবং ইন্টারমিডিয়েট কোর্সের জন্য এনরোল করার পর তোমাদের আবার ওইখানে একটা কন্টেস্ট হবে, যেটা পরবর্তী কন্টেস্টটা হবে হচ্ছে আগামী শুক্রবার। সেটা হ্যাঁ 24 তারিখে বিকেল 5টায় একটা কন্টেস্ট হবে, সেটাতে পার্টিসিপেট করতে হবে, এবং সেখানে যদি পাস করো তাহলেই তোমরা পরবর্তীতে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, যারা যারা পাস করবে, যে তোমরা এনরোল করতে পারো। হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট কোনটা? ওয়েবসাইটের লিংক শেয়ার করা হচ্ছে, লিংকটা দিয়ে দেন। আমাদের গ্রুপে প্রায় এই ওয়েবসাইটের লিংকটা শেয়ার করা হচ্ছে। দাঁড়াও আমি বের করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে বিগিনারের জন্য। আচ্ছা,
হ্যাঁ, একজন লিংক দিছে, আমি একটা লিংক দিলাম। এটা হচ্ছে বিগিনার কোর্সের জন্য, এবং আরেকটা হচ্ছে তোমার সব কোর্স এখানে আছে। এইখানে হচ্ছে আমাদের কোর্সের পুরো স্ট্রাকচার দেওয়া আছে, যে এই কোর্সে আমরা কি কি পড়াবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, আমরা কি কি পড়াবো, সিলেবাসটা মূলত সবকিছু এখানে দেওয়া আছে, এবং কবে থেকে শুরু হবে এটাও বলা আছে, আর কিছু ডিটেইলও আছে, এবং সব কোর্স আছে হচ্ছে যে এখানে অল কোর্সেসে গেলে এইখানে আমরা সব কোর্স দেখতে পারবা। এইখানে এই যে এটা হচ্ছে বিগিনার কোর্স, এবং এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স। ইন্টারমিডিয়েট কোর্সে ঢুকে দেখতে পারো, এবং এদিকে সিলেবাস আছে। এটা মেইনলি অ্যালগরিদম বেস। তো এর আগের ওই রকমের শুধু লুপ দিয়ে করা যায় এরকম কোনো কোশ্চেন করো না এইসব, বা ওরকম যদি কোশ্চেন থাকে মনে যেগুলো আমি পারি না, তাহলে এই কোর্সটা জয়েন করো না, ওইগুলো খুবই দরকারি। এবং এই দুটা কোর্স আমাদের অলরেডি হয়েছে, এটার জন্য আমরা এই স্টুডেন্টদের থেকে ফিডব্যাক কালেক্ট করছি, এটা এখানে দেখতে পারবা। স্টুডেন্টস ফিডব্যাকে গেলে এখানে কোর্স সিলেক্ট করতে পারবা। ধরো ইন্টারমিডিয়েট কোর্সের জন্য যে এদিকে ফিডব্যাক আছে, তো ব্যাচ 7 আসলে আমি নিয়েছিলাম, ব্যাচ 6 সম্ভবত সালমান নিচ্ছে বা নিয়েছিল, এবং মানে প্রত্যেকটা ব্যাচ ওয়াইজ আর কি ফিডব্যাক দেওয়া আছে। এবং এদিকে একটা অ্যাডভান্স কোর্স আছে, অ্যাডভান্স নিয়ে আমরা এখনো আবার চিন্তা করতেছি না, আপাতত বিগিনার এবং ইন্টারমিডিয়েট নিয়ে চিন্তা করতেছি, তবে দেখতে পাবো। ঠিক আছে, তো এনরোল করবে হচ্ছে এখানে, যে এই দুটো কোর্সের একটাতে ঢুকে তারপর এদিকে এনরোল নাও থাকবে এখানে একটা জায়গায়, এই যে এটা এই বাটনটা এখান থেকে করতে পারো, এবং এদিকে গেলে ইনস্ট্রাকশন পাবো। তো যাই হোক, হ্যাঁ, তো এবং আমাদের গ্রুপে সব নিয়ে প্রায় এটা নিয়ে পোস্ট দেওয়া হয়, অনেক ধরনের কথা বলা হয় এখানে, অনেক আগের পোস্টগুলো থেকে অনেক কিছু পাবো। আচ্ছা, তো লাস্ট যেটা বলতেছিলাম আমাদের কোর্সগুলো সম্পর্কে, যে এখানে আমরা কিভাবে পড়াবো এটা বলতেছিলাম, যে কিভাবে যাবে, কোডিং করতে হবে, তোমাদের অনেক বেশি কোডিং করতে হবে এবং প্রবলেম সলভিং করতে হবে। আচ্ছা, কোর্সের স্টাইল বলছি, ইন্ট্রোডাকশন বলছি, টিপস সবকিছুই বলছি। আচ্ছা ভাইয়া, আচ্ছা, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? এখানে আসলে আমরা মেইনলি হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা শাইন মানে ইনক্রিজ করব, তাই তো? হ্যাঁ, ওকে। অ্যালগরিদম ইউজ করে প্রবলেম সলভিং স্কিল। ভাইয়া আমি হচ্ছে এভাবে ধইরা নিতে পারো, তুমি যদি প্রবলেম সলভিং করতে না পারো তাহলে তুমি আসলে অ্যালগরিদমটা ঠিক মতো পারো না। এটার বিপরীত যদি কেউ বলে থাকে তাহলে সে আসলে তোমাকে ঠকাচ্ছে। তুমি যদি একটা অ্যালগরিদম নিয়ে অনেক বেশি কঠিন প্রবলেম হয়তো সলভ করতে পারবা না, কিন্তু একদম ক্লাসিক্যাল লেভেলের একটা প্রবলেম যদি তোমাদেরকে সলভ করতে না পারো তোমরা, কিংবা ধরো একটা প্রবলেম তুমি শিখছো, এই প্রবলেমের একটা সিবলিং প্রবলেম বা এই প্রবলেম থেকে একটু ঘুরে যদি একটা প্রবলেম দেই, সেটা যদি সলভ করতে না পারো তার মানে তোমরা ওই অ্যালগরিদমটা পারো, একদম স্ট্রিক্টলি এটাই। তো তার জন্য বিভিন্ন ভ্যারিয়েশন প্রবলেম সলভ করতে হবে, যেটা আমরা এই কোর্সগুলোতে পড়াবো। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে এবার ভার্সিটি সেকেন্ড ইয়ারে, তো আমার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সটা আমি এবার করতেছি, লাস্ট সেমিস্টার আমি জাভাটা করেছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে ওখানে তো নরমালি ভার্সিটি C++ দিয়ে করা হয় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম গুলো, আর ওখানে নরমালি ফার্স্ট হিসেবে ডাটা স্ট্রাকচার গুলো নিয়ে বেশি কাজ করা হয়, অ্যালগরিদম হচ্ছে ওই স্ট্যাক কিউ ওগুলো নিয়ে কাজ করা হয়। তো আমার কাছে মনে হচ্ছে আমি বিগিনার লেভেলের কোর্সটাতে ভর্তি হই। তো এটা কি আমাকে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সে হেল্প করবে কি অ্যাকচুয়ালি তোমার ব্যাপারটা হচ্ছে, তোমার এই আমাদের তিনটা কোর্সই হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপমেন্টের জন্য। এখন তুমি যদি ডাটা স্ট্রাকচারের প্রবলেম সলভ করতে চাও তাহলে তোমার এই বিগিনার লেভেলের প্রবলেম সলভিং করে থাকা লাগবে, এবং এগুলো না পারলে তুমি বাকিগুলোও ঠিক মতো পারবা না। তুমি যদি মনে করো যে তোমার বিগিনার লেভেলে এই প্রবলেমগুলো, যেমন কিছু 3D প্রবলেম, সহজ কথা একদম সহজ প্রবলেমগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি ইন্টারমিডিয়েটে যেতে পারো। তুমি যদি এগুলো না পারো তাহলে অবশ্যই রিকমেন্ডেড যে তুমি বিগিনারই পড়ো, এবং সেটা টেস্টও করা হয়। যদি ইন্টারমিডিয়েটের জন্য এবেল না হও তাহলে তোমাকে ইন্টারমিডিয়েটে নেওয়া হবে না। তবে যেটা করতে পারো, তুমি ইন্টারমিডিয়েটে টেস্ট দিতে পারো, এবং ততদিনে আমাদের বিগিনার কোর্স শুরু হয়ে যাবে, এবং পরবর্তীতে তোমরা আসতে পারো এই কোর্স, যে ওটা তো হচ্ছে না, ওটাতে পারিনি। কিন্তু আমি যেটা বলতে চাই যে তুমি এখন এটা তোমাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমি কতটুকু প্রবলেম সলভ করতে পারি এটা আমি এখনই জানি। তুমি নিজে এখন অবশ্যই জানো যে তুমি কয়টা প্রবলেম সলভ করতে পারো বা কোন প্রবলেমটা সলভ করতে পারো, এবং আমি সেগুলোই বলতেছি। তুমি এই প্রবলেমগুলো সলভ করতে না পারো পরের ব্যাচের দিকে চাও না, কারণ কোনো লাভ হবে না। আচ্ছা, প্রাইম, ফ্যাক্টরিয়াল, ফিবোনাকি, এই টাইপের, তারপর হচ্ছে লিপিয়ার, এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে পারি মোটামুটি। এখন আমাকে এইভাবে বলে তো লাভ নাই, তোমাদেরকে যখন কন্টেস্ট দেওয়া হবে সেটাতে কতটুকু পারফর্ম করো আমি শুধু সেটাই দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
সেই কন্টেস্টে কঠিন প্রবলেম দেওয়া হবে এরকম না, সবচেয়ে ইজি প্রবলেমগুলোই দেওয়া হবে। সেগুলো কতটুকু করতে পারো সেগুলাই আমি জানতে চাই। এখন তুমি বলতে পারো যে আমি তো প্রাইম পারি, আমি তো লিপ ইয়ার পারি, এগুলো তো সবাই পারে আসলে। এগুলা ধরো যে প্রোগ্রামিং পারে না সেও পারে, কারণ এগুলা খুবই কমন। বেসিক বেসিক না, এগুলা বেসিক না, এগুলো হচ্ছে কমন। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলো। আমার আপনার কিছুটা প্রাসঙ্গিক আপনার আলোচনার সাথে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রোগ্রামার আর হচ্ছে ডেভেলপার বিষয়টা আমি একটু কনফিউজ আছি, এটাকে একটু ক্লিয়ার করা যায়? প্রোগ্রামার হচ্ছে যে প্রোগ্রামিং করে। আমাদেরকে একটা স্টার প্রোগ্রামিং এর একটা অনেক সুন্দর সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা হচ্ছে যে যে কম্পিউটারকে ইউজ করে তার হাতের কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারে, কম্পিউটারকে ইউজ করে, সে হচ্ছে প্রোগ্রামার। তুমি যদি তোমার একটা এক্সেল শিটে তুমি অনেকজনের ডাটা কালেক্ট করে সেখান থেকে কোনো ডিসিশন দিতে পারো, সেটাও একটা প্রবলেম সলভ করে এবং সেও একজন প্রোগ্রামার। কিন্তু ডেভেলপার হচ্ছে তারা, মানে তার মানে কি, তার মানে যত ধরনের কাজ জিনিসপত্র বানাও বা কোড করো বা এই ধরনের প্রবলেম সলভ করো যতগুলো আছে তারা সবাই প্রোগ্রাম। ডেভেলপার হচ্ছে তারা যারা হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলে কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করে। কি হইতে পারে, কোনো অ্যাপ্লিকেশন, মানে তোমাদের বোঝার জন্য এইভাবে বলতেছি, সেটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন হইতে পারে, কিংবা একটা ওয়েবসাইট হইতে পারে, কিংবা একটা কম্পিউটারের জন্য একটা সফটওয়্যার হইতে পারে। যেমন উদাহরণ হিসেবে গেম, কিংবা অ্যান্টিভাইরাস, কিংবা যে মাইক্রোসফট কিংবা গুগলের ওয়ার্ড এবং এক্সেল এবং কোড ব্লকস, এইগুলো যারা বানায় তারা হচ্ছে ডেভেলপার। তারা কোনো কিছুকে ডেভেলপ করে। এবং প্রোগ্রামার হচ্ছে সবাই, যারা প্রোগ্রামিং করে তারাই প্রোগ্রাম। আচ্ছা, আমি একটু চ্যাটে যারা কোশ্চেন করছে তাদের কোশ্চেনগুলো একটু নিয়ে নিই। আচ্ছা, দিলাম কোশ্চেন আসলে ভর্তি হয়নি। আচ্ছা, এই একটা কথা আছে, কন্টেস্টের জন্য মানে আমাদের দেশের যেসব কন্টেস্ট গুলো হয় এগুলোর জন্য রিকোয়ারমেন্ট কম, কিন্তু ইন্টারন্যাশনাল কন্টেস্ট গুলোর কিছু রিকোয়ারমেন্ট আছে, এত বছর বয়স হইতে হয়, এর বেশি হলে হয় না, এরকম কিছু ব্যাপার আছে, এগুলো একটু জানি না। তো কন্টেস্টের মধ্যে ওই ধরনের কিছু রুল থাকে, কন্টেস্টের কিছু ব্যাকগ্রাউন্ড থাকে এবং কন্টেস্টের কিছু এনভায়রনমেন্ট থাকে, এগুলো একটু জানা লাগবে। তার আগে প্রবলেম সলভিং তোমার ভালো লাগে বলছো, প্রবলেম সলভিং আরো প্র্যাকটিস করে যাও। এবং হ্যাঁ, এটাই বলবো যে প্র্যাকটিসটা করে যাও, নিজের স্কিল ডেভেলপ করে যাও। আর কন্টেস্টের জন্য তুমি যে ইনস্টিটিউটে থাকবা সেই ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো, সেখানে আর কি কন্টেস্ট করে তাদের সাথে যোগাযোগ করো। কারণ প্রত্যেকটা ইনস্টিটিউটের কিছু নিয়ম থাকে যে আমরা এইভাবে টিম বানাই, এইভাবে মানুষকে ট্রেনিং দেই, এরকম অনেক কিছু থাকে। ওইসব ব্যাপারে আবার আমি বলতে পারবো, আমি ইঞ্জিনিয়ারটা বলতে পারবো স্কিলটা কিভাবে ডেভেলপ করবো। ডিপ 2 এর এ করতে পারি, তুমি যদি ডিপ 2 এর এ করতে পারো তাহলে তুমি ডিপ 2 এর জন্য হয়তো তাহলে তুমি ইন্টারমিডিয়েটের জন্য হয়তো মানে এলিজিবল হয়তো। এখন এটা কন্টেস্টে বুঝে যাবে। কিন্তু তুমি যদি মনে করো, তুমি সন্দেহে থাকো যে এইখানে যে জিনিসগুলো আছে, ধরো নাম্বার থিওরি কিংবা গ্রিডি কিংবা রিকার্শনটা দরকারি খুবই, এই জিনিসগুলো যদি ঠিক মতো না বুঝো তাহলে তোমাদের বিগিনারে জয়েন করা উচিত। আচ্ছা, কেউ স্ক্রিনে কিছু করতেছো? স্ক্রিনে কিছু করো না? আচ্ছা, হ্যাঁ, তো এটা চিন্তা করে দেখো। আর টেস্ট করার জন্য তো আমি আছি। তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট জানি, কিন্তু আমি কম্পিউটার প্রোগ্রামিং করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তুমি অবশ্যই অংশগ্রহণ করতে পারবা, কিন্তু একটা জিনিস মাথায় রেখো যে আমাদের এই কোর্সগুলো সি প্লাস প্লাস এর উপর ভিত্তি করে পড়ানো হয়। তুমি আসলে ল্যাঙ্গুয়েজ মানে তুমি প্রথম কোর্সটা বিগিনার কোর্সটা যদি তুমি বিগিনার কোর্সটার মধ্যে ল্যাঙ্গুয়েজটা খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে সবে অনেক বিগিনার আমি যেভাবে করবো সি প্লাস প্লাস ওইভাবেই করতে হবে। তুমি জাভাস্ক্রিপ্ট অলরেডি পারো, তোমার সি প্লাস প্লাসটা পারতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমি রিকমেন্ড করব যে যদি মনে করো এরকম, তুমি যদি এরকম মনে করে থাকো যে আমি সি প্লাস প্লাস শিখতে চাই না, তাহলে করো না, বিগিনারে করো না। কিন্তু অন্যান্য কোর্সের ব্যাপারে যেমন ইন্টারমিডিয়েট বা কি বলে ইন্টারমিডিয়েট কিংবা অ্যাডভান্সের মধ্যে তোমার ওই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট না যে মানে তুমি জাভাস্ক্রিপ্ট করো আমি সি প্লাস প্লাস পড়াবো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না। কারণ তুমি বুঝবা তখন। তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি একটা সি প্লাস প্লাস কোড এবং একটা জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারো। কিন্তু তারপরে এটা মাথায় রেখো যে আমি সি প্লাস প্লাসই পড়াবো, কারণ হচ্ছে আমাদের কন্টেস্টগুলো সি প্লাস প্লাসই পড়ানো হয় আমাদের দেশে। বাইরের দেশে আরো অনেক ল্যাঙ্গুয়েজ অ্যালাউ করা হয়, কিন্তু আমাদের দেশে মেইনলি সি প্লাস প্লাস এবং জাভা অ্যালাউ করা হয় এবং
কয়েকটা জায়গায় পাইথন অ্যালাউ করা হয়। আচ্ছা, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ জানা মাস্ট নাকি? আমাদের এই কোর্সটার জন্য জানাটা মাস্ট তুমি বলতে পারো, কারণ হচ্ছে সি, আর হ্যাঁ সি বলবার কথা বলছো তোমার, তুমি যদি সি এর বেসিক জানো তাহলে আসলে তুমি সি প্লাস প্লাস এর বেসিকও জানো, এটা সত্যি কথা। সি প্লাস প্লাস হচ্ছে সি এর একটা এক্সটেনশন না, আসলে এক্সটেনশন অনেক বড় হয়ে গেছে, তাই এটা এখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, কিন্তু এটা শুরুতে সি একটা এক্সটেনশনই ছিল। সি এর বেসিক জানা মানে আসলে সি প্লাস প্লাস এর বেসিকও জানা। আচ্ছা, তারপর হচ্ছে HTML। আচ্ছা, HTML মেইনলি কোনো লজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা লজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তোমার লজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, সি প্লাস প্লাস, জাভা, এগুলো হচ্ছে লজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি করতে পারো, কিন্তু হ্যাঁ ওই যে HTML সি প্লাস প্লাস দিয়ে এই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে না, প্রোগ্রামিং প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে না, যেমন যে 10 জনের যোগফল, গড়, ওরকম ম্যাক্সিমাম বের করা, এগুলো কিন্তু HTML দিয়ে করা যাবে না, এগুলো লজিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তুমি যেটা করতে পারো, তুমি আমাদের কোর্সে এনরোল করতে পারো, কিন্তু তুমি যেটা করতে পারো যে এই যে একটা বইয়ের কথা বললাম, সেই বইটা অবশ্যই এক সপ্তাহের মতো পড়ে আসতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো যদি এনরোল করতে চাও। তারপর অবশ্যই সিএসসি স্টুডেন্ট হওয়াটা ম্যাটার করে না, আমি সেটা বলছি একটু আগে, উদাহরণ দিয়েছি। সি শার্প প্রোগ্রামিং বাট টাইম কমপ্লিট মিন সি শার্প কোর্স। আচ্ছা, সি শার্প কোর্সের ব্যাপারে আমাকে আরো একজন বলতে যে সি শার্প কোর্সটাও একটা কনফিউশন হয়, আমি এটার ব্যাপারে কথা বলবো, তোমরা একটু আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে রাখো যে তোমার এরকম কনফ্লিক্ট হচ্ছে, এটা তুমি কোর্সটা করতে পারছো না, তুমি আমাকে একটা মেসেজ দিয়ে রাখো, আমি এটা এই ব্যাপারে লাল স্যারের সাথে কথা বলবো যে এটা কিছু করা যায় না। আমাকে আরো বলছে মানুষ। তোমার তো অ্যান্সার মনে হয় দিছি যে ইউনিটে 50টা প্রবলেম সলভ করছে, তোমার আরো অনেক বেশি টাইম দিতে হবে। আচ্ছা, টাইম নিয়ে একটা কথা বলি, প্রোগ্রামিং এর ভিতরে পিছনে অনেক টাইম দিতে হবে। আমি ইনফ্যাক্ট আমি মনে করি যে তুমি লেখাপড়ার থেকে প্রোগ্রামিং এ বেশি টাইম দেওয়া দরকার। তার কারণ হচ্ছে লেখাপড়াতে আসলে আমরা কতটুকু টাইম দিই, আসলে অনেক বেশি টাইম দিই না। আমরা যেটা করি, আমরা ম্যাক্সিমাম টাইম ফেসবুকে দিই, এবং হয়তো কোনো গেম খেলা দিই, অথবা কোনো ইউটিউবের ভিডিও দেখা দিই, টিভি সিরিজ দেখা দিই, এগুলাতে না দিয়া তুমি টাইমটা, মানে না দিয়া না, এগুলোতে অল্প দিয়া টাইমটা প্রোগ্রামিং অনেক বেশি দাও। তুমি লাইফে এনজয় করবা না কেন, অবশ্যই করবা, কিন্তু লাইফে এনজয় করাটা মেইন উদ্দেশ্য বানায়। এবং আমাকে যদি জিজ্ঞেস করো, আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার যেদিন ক্লাস থাকতো না ওই দিন আমি দিনে ধরো 16 ঘন্টার মতো প্র্যাকটিস করছি। হ্যাঁ, ইনফ্যাক্ট তুমি বলতে পারো যে খাওয়া দাওয়া কখন করছি, খাওয়া দাওয়ার মাঝে করছি, খাওয়া দাওয়া করতে করতে চিন্তা করছি। 16 ঘন্টাতে আমি কোডিং করিনি, 16 ঘন্টা আমি প্রবলেম সলভ করছি, আমি মাথায় চিন্তা করছি যে এটা এইভাবে হবে না, ওইভাবে হবে না, ওইভাবে, এরকম অনেক কিছু করছি। এবং ক্লাসে বসে প্রবলেমের সলিউশন নিয়ে চিন্তা করছি, মাঝখানে লাঞ্চের ফাঁকে বসে চিন্তা করছি, এবং বাসে বসে আমার সত্যি কথা, দিস ইজ এ ট্রু স্টোরি, আল্লাহর কসম ট্রু স্টোরি। আমি একদিন বাস দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, 5টা বাজে ল্যাব শেষ হচ্ছে, বাস ফিরে আসি, বাসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছি, আমি চিন্তা করতেছিলাম, এবং ওই মুহূর্তে আমি একটা প্রবলেমের সলিউশন পাইছি, বাসায় এসে আগে আমি ওটা করছি, এন্ড ওই সলিউশনটা হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে, লাইট হচ্ছে একটা প্রবলেম, এইভাবে আমি করছি। এন্ড এটার জন্য তোমরা হয়তো অনেকে এই জিনিসটাকে নার্ড, গিক অথবা আতেল বলতে পারো, কিন্তু এটা আসলে আসলামই না। মানে একটা স্পোর্টসম্যান, একজন ক্রিকেটার যদি তার দিনের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ক্রিকেট খেলা, তুমি কি তাকে আতেল বলবা? তাকে আতেল বলবা না। ওই এই প্রোগ্রামিং জিনিসটা হলো, আমার কাছে জিনিসটা করতে ভালো লাগে, আমি করছি। ভাই আসসালামু আলাইকুম। বলো। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি বর্তমানে আকিজ গ্রুপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এই জায়গায় মেইনত আমি ফ্রন্ট এন্ডে কাজ করি। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং কি ফ্রন্ট এন্ডে বা যারা ডেভেলপিং এ তাদের কি কোনো হেল্প করবে, বা এটা কিভাবে ইউজ করা যায় ফ্রন্ট এন্ড বা যারা ওয়েব ডেভেলপিং, এটা কি তাদের জন্য কোনো বেনিফিট বয়ে আনবে? আচ্ছা ঠিক আছে, ধরো তোমার ফ্রন্ট এন্ড থেকে উদাহরণ দিই, ঠিক আছে, একটা কন্টেন্ট বড় হতে থাকে, ঠিক আছে, একটা কন্টেন্ট বড় হতে পারে, এটার জন্য কতটুকু স্পেস অ্যালোকেট করা উচিত, কিংবা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করলে তোমার অন্য জিনিসগুলোর সাথে ওভারল্যাপ করবে না, এই ডিসিশনটা তুমি কিভাবে নাও? বলো, এই ডিসিশনটা তুমি নাও চিন্তা করে।
এই যে একটা একটা সিচুয়েশন এমন হইতে পারে যে তুমি ধরো একটা জিনিস একটা ফ্রন্ট এন্ডে তুমি একটা বক্স বানাচ্ছো, এটার ভিতরে একটা লেখা থাকবে, এটা যে আরেকজনের সাথে ওভারল্যাপ করবে না কখনো, এটা কিভাবে মেকশিওর করবা? আমরা মেনুতে ধরেন যে আমাদের যে ডিজাইন দেওয়া থাকে ফিগমা বা ইয়ে, আমরা ওই রকম ভাবে রিঅ্যাক্ট করার ক্ষেত্রে যে কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করি যে তাহলে তো এটা আলাদা হয়ে গেল, তুমি একজনের ইনস্ট্রাকশন ফলো করতেছো, তুমি নিজে কি করতেছো তাহলে? মেনু তো ফ্রন্ট এন্ড ডিজাইন গুলো তো মনে করেন যে সেটা ডিজাইনটা তুমি করা সেটা তো তুমি তোমার জবের কথা বলছো, সেটা তো তুমি তোমার জবের হ্যাঁ, কথা আমি বলছো। জবের কথা একজন তোমাকে ডিজাইন দেয় এত পিক্সেল বা এত পিক্সেল হবে, এত ইঞ্চি এত হবে, তুমি হুবহু ওই জিনিসটা জাস্ট কোডিং করে ফেলো, তুমি নিজে তো কিছু করতেছো না, নিজে কোনো প্রবলেম সলভ করতেছো না, আরেকজন প্রবলেম সলভ করে দিতেছে, তুমি জাস্ট ওটাকে জাস্ট কনভার্ট করছো, বুঝতে পারছো? কিন্তু ওই ডিসিশনটা তোমার যখন নিতে হবে, যে ডিজাইনার ওই ডিসিশনটা নিছে সে অবশ্যই প্রবলেম সলভিং এ ভালো, এটার জন্য সে অনেক কিছু বুঝে শুনে ওইটা দিছে, ঠিক আছে? তো তুমি ওই রকম ডিসিশন ভালো মতো নিতে পারবা যে এই স্কিলগুলো গ্রো হবে, অনেক ধরনের কেস অ্যানালাইসিস এখানে হবে, ওই স্কিলটা অনেক ভালোভাবে গ্রো হয়ে আসবে। না হলে দেখবা অনেক কিছু হচ্ছে, যেমন আচ্ছা যেমন হচ্ছে ধরো একটা কিছু বানা রাখছে, এটা হয়তো কোনো একটা কারণে ক্র্যাশ করতেছে, এখন এটা তোমার ডিবাগ করে বের করতে হবে, ক্র্যাশ করতেছে। তুমি যদি ভালো প্রোগ্রামার হয়ে থাকো তাহলে তুমি ওই যে কেসটা তোমার মাথায় আগেই আসতো যে এটা এত এত কেস হইতে পারে, এতগুলো জিনিস আমার হ্যান্ডেল করতে হবে। আচ্ছা আর কারো কোনো কিছু? ভিডিও প্রোভাইড করা হয় না, কারণ হচ্ছে ভিডিও প্রোভাইড করলে ওই ভিডিও নেওয়ার জন্য আইসা হয়ে যায় সবাই, এবং কোনো প্রবলেম সলভিং করে না, কোনো কিছু করে না, এটা খুবই এটা শেখার ওয়ে না। ভিডিও প্রোভাইড করলে এই প্রবলেমটা হবে, এটার জন্য ভিডিও প্রোভাইড করা হবে না, কারণ আমি চাচ্ছি তোমাদেরকে তোমাদের কোয়ালিটি গ্রো করার জন্য। আমরা জাস্ট এদিকে সেল করতেছি না, আমাদের কোর্সগুলো জাস্ট সেল করতেছি না, আমরা চাচ্ছি আমাদের স্টুডেন্টরা যাতে আমরা একটু মেকশিওর করতে পারি আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস না করলে আমরা আসলে ব্যর্থ। তো ওইটার জন্যই আমরা এইগুলো প্রোভাইড করি না সাধারণত। ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, হ্যাঁ সি ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত মানে তুমি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত, এবং যতটুকু আর এক্সট্রা পরিচিত হওয়া লাগে ততটুকু আমি পরিচয় করাই দিই। 36 ব্যাকগ্রাউন্ডে তো তুমি প্রোগ্রামিং কোর্স করো, আর কিছু জানা লাগবে কি? না, আর কোনো থিওরিটিক্যাল কিছু জানা লাগবে না, যেমন তুমি মনে হইতে পারে যেমন প্রোগ্রামিং ছাড়াও তোমার হয়তো অপারেটিং সিস্টেম কিংবা নেটওয়ার্কিং জানা লাগবে না। আমার ফেসবুকে আমি তো পোস্ট দিচ্ছি, রেগুলারলি পোস্ট দিচ্ছি ডেস্কে, তো খেয়াল রেখে দিয়ে তাও দিয়ে দিবি। আচ্ছা বাই দ্য ওয়ে আমাকে ফেসবুকে এখন অ্যাড দিও না, কারণ আমি ফেসবুকে বসি না, আমি ফেসবুকে শুধুমাত্র ডেট স্কিলে পোস্ট দেওয়ার জন্য বসি, আমি একটু ডিটাচ থাকতে চাচ্ছি এই জায়গা থেকে, এবং অনেক স্টুডেন্ট হয়ে যায়, এটার জন্য আমি খুব অফ করতে পারতেছি না। তোমরা আমাকে মেসেজ দিলে মেসেঞ্জারে আমি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি, ঘুমায় না থাকলে অবশ্যই রিপ্লাই পাবা, এবং অফিসের কাজে বিজি না থাকলে অবশ্যই রিপ্লাই পাবা, মানে রিপ্লাই তুমি গ্যারান্টি দিয়ে পাবা, এটা আমি নিশ্চিত করলাম, কিন্তু মেসেঞ্জারে নক দিও। জব মার্কেটে net.net চান্স। আচ্ছা এই .net জাভা এগুলো নিয়ে আমি আসলে বলতে যাচ্ছি অনেক টাইম হয়ে গেছে, আসলে 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তোমাদের আর কোনো কোয়েশ্চেন আছে? আমাকে এই আইডিতেই মেসেজ দিও, সেটাই আসলে মেসেঞ্জারে না, আমি যে ফেসবুক আইডিটা দিছি আচ্ছা এভরিওয়ান কে দিই, আমার ফেসবুক আইডি ডেভ স্কিল গ্রুপটাতে খুবই অ্যাক্টিভ থাকো, কারণ এখানে অনেক কাজের জিনিস শেয়ার করা হয়। আচ্ছা তোমাদের আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা একটা কথা আরেকবার বলে শেষ করি, যে আমি আসলে এই কোর্সটা নিয়ে খুবই আশাবাদী আমাদের বিগিনার কোর্সটা নিয়ে, কারণ আমি গত ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ব্যাচ পড়াচ্ছি, এবং সেখানে অনেক সময় এরকম দেখছি তাদের কাছে অনেক ভাবে বুঝায় বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে তোমার যদি কাছে মনে হয় যে এই কোর্সটার তুমি করতে পারবা না বা এটার জন্য তুমি এলিজিবল না, করো না, শুধুমাত্র তুমি ইউনিভার্সিটিতে সি এর কোর্স করে আসছো দেখে এটা করতে পারবে এরকম না, কিন্তু অনেকেই বুঝে নেই, এবং অনেক স্টুডেন্টই এটা করছে হয়তো কন্টিনিউ করে নাই ব্যাচ, অথবা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কিংবা কোপ আপ করতে পারেনি। এটার জন্য আমি শুধুমাত্র এই রিজনই এই ব্যাচটার পিছনে অনেক বেশি এফোর্ট এবং সময় দিচ্ছি, যাতে
স্টুডেন্টদেরকে একদম শুরু থেকে বিল্ড আপ করতে পারি। এবং আমি এই ব্যাচটা নিয়ে, এই কোর্সটা নিয়ে অনেক বেশি আশাবাদী যে যেরকমই হোক না কেন আমি অনেক এফোর্ট দিব, স্টুডেন্টদেরকে একদম গোড়া থেকে বিল্ড করবো যাতে তারা পরবর্তীতে তারাই পরের লেভেলগুলো ক্রস করতে পারে। তাই আমি এটাতে অনেক বেশি এফোর্ট দিব এবং আমি এক্সপেক্ট করবো যে আমার স্টুডেন্টরাও অনেক বেশি এফোর্ট দিব, অনেক বেশি এফোর্ট দিতেই হবে। না হলে তোমরা যদি কোর্স করতে না চাও তাহলে এটা জয়েন করবে। আমি এটা একবারে বললাম। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই আমি এই কোর্সটাতে ভর্তি হলাম, তারপর আমি মানে মনে হলো যে আসলে আমার আরেকটু প্র্যাকটিস করে তারপর ভর্তি হওয়া ছিল মানে উচিত ছিল। তো কয়টা ক্লাস পরে আসলে নেক্সট ব্যাচে ড্রপ করা যাবে এরকম? কোন কোর্সের কথা বলতেছো? বিগিনার কোর্স আর কি। বিগিনারের পিছনে তো আর কোনো কোর্স নেই। আর আমি মনে করি যে তোমার বলতে নেক্সট বিগিনার ব্যাচ আর কি, নেক্সট বিগিনার ব্যাচ। এটা সম্পর্কে আমি বলতে পারতেছি না যে সেই ডেটটা কবে আসবে, তবে বলতে চাইছি যে সাপোজ আমি সাথে কথা বলতে পারো, কিন্তু আমি মনে করি যে ওইরকম হবে না, তোমার কাছে ওইরকম মনে হওয়া উচিত না। না কেন মনে হয়েছে আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে আমি ডেভি স্কিলে আমার এর আগে একটা কোর্স ছিল। অবশ্যই ডেভি স্কিলের কোর্স অনেক ভালো, কিন্তু ডেভি স্কিলের কোর্সগুলো কি একটু অ্যাডভান্স লেভেলের হয়। মানে আমি পিএইচপির কোর্সটা করছিলাম স্যার জালাল স্যারের, তো আসলে সে আমার পিএইচপির বেসিকটা জানা ছিল। আমি আউট অফ সিসি মানে আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আমি মূলত আমি তখন প্রবলেম সলভ আমি করি নাই। তো জালাল স্যারের কোর্সটা আসলে আমার জন্য অনেক বেশি হয়ে যাচ্ছিল, মানে জালাল স্যার যে টপিকগুলো দেখাচ্ছিল আমার জন্য যদিও আসলে সেখানে বলা ছিল যে আসলে মানে বেসিক লেভেল থেকে শুরু করা হবে, কিন্তু আসলে অথবা আমার লার্নিং ক্যাপাবিলিটি হয়তো বা একটু স্লো, এই কারণে আমি আসলে সেই কোর্স থেকে খুব বেশি কিছু একটা নিতে পারি না। এই জন্য আসলে সেখান থেকে একটা ভয় ঢুকছে যে আসলে ডেভি স্কিলের কোর্সগুলো মনে হয় একটু আপডেট। এই জন্য আমি আসলে বেশ কিছু কমেন্টও করেছিলাম যে আসলে মানে বিগিনার বলতে ঠিক কতটুকু বিগিনার। আমি ইউআরআই তে 15টার মতো প্রবলেম সলভ করছি, 15টার মতো না 15টাই। আর সি এর বেসিকটা জানি, যেহেতু পিএইচপিটা আগে শিখছি তো সি এর বেসিকটাও জানি, এই জন্য আর কি বলা। তোমাকে কি একটা প্রবলেমের সলিউশন বললে তুমি করতে পারো? এটা ডিপেন্ড করে, মানে না আসলে ওইভাবে পারবো না, মানে পারবো হয়তো বা সময় লাগে। আমার কিছু কিছু প্রবলেম আমি 2-3 দিন সময় দিয়ে সলভ করতে পারি। মানে লাস্ট একটু আমি বলি যে লাস্ট একটা প্রবলেম আমি সলভ করছি যে আসলে 5x5 এর একটা অ্যারের কলাম গুলো যোগ করতে হবে, মানে রো গুলো যোগ করতে হবে। এই প্রবলেমটা সলভ করতে আমার মোটামুটি 3 দিন লাগছে, কিন্তু আমি পারছি আর কি। আচ্ছা, এখানে কথা হচ্ছে এইখানে তোমাদেরকে আমি জাস্ট এভাবে করব না যে আমি তোমাদেরকে বলে দিব একটা অ্যালগরিদম শিখাবো, 4টা প্রবলেম ধরে দিব, তোমরা প্র্যাকটিস করে নিবে, এরকম হবে না। আমি তোমাদের সাথে অবশ্যই 2টা থেকে 3টা প্রবলেম, মানে 2টা প্রবলেম তো সলভ করবই যেগুলো প্রত্যেক দিনের ডেইলি। ওইটা ছাড়াও কোনো কিছু বোঝানোর জন্য তোমাদের সাথে আমি কোড করব হয়তো 1টা থেকে 2টা, এবং আরো 4-5টা প্রবলেম তোমাদেরকে করতে হবে। তো তোমার অলরেডি 4টা কোড তুমি আমার সাথে করতেছো, তোমার কোডিং স্কিল বা তোমার প্র্যাকটিস আমার সাথেই হবে। তোমাকে আমি যে 4টা প্রবলেম মিনিমাম, যে 4টা প্রবলেম আমি প্রতি ক্লাসে সলভ করব, কোড করব, ওই 4টা যদি তুমি নিজের হাতে লেখো তাহলে দেখো তুমি 2টা ক্লাস পর তুমি 10টার মতো প্রবলেম তুমি নিজে সলভ করতেছো এভারেজে। মানে তাহলে তোমার যথেষ্ট প্র্যাকটিস হচ্ছে, তোমার এর পরেও আরো কোনো প্র্যাকটিস করে আসার প্রয়োজন আমি মনে করি না তখন ওই লেভেলে। তুমি যদি অলরেডি মানে নরমালি কোড তো জানো যে লুপ কিভাবে লিখতে হয়, কন্ডিশন কিভাবে লিখতে হয়, এগুলো তো জানো, তো তোমার ওইরকম করে আসতে হবে বলে আমার মনে হয়। আচ্ছা, কোর্সের জন্য আমরা এভরিডে কত আওয়ার করে নরমালি হচ্ছে প্র্যাকটিসটা প্রেফার করেন আপনি নরমালি? আমি তো প্রেফার করি আসলে অনেকটাই, কিন্তু এখন ভার্সিটিতে কোর্স থাকে, তো ভার্সিটিতে কোর্স থাকে আর কাজ থাকে। ভার্সিটি টাইমটা বাদ দাও, ভার্সিটি টাইমটা ফালাও, তারপর হচ্ছে তোমরা হয়তো 1 ঘন্টা দিনে আড্ডা দিবা অথবা কোনো মুভি দেখবা, অথবা 2 ঘন্টাই হবে। 2 ঘন্টা হয়তো তুমি কারোর সাথে আড্ডা দিবা অথবা মুভি দেখবা অথবা তুমি গেম খেলবা, ধরো এতটুকু। 2 ঘন্টাও বেশি দিবা না, সবকিছু মিলে 2 ঘন্টা। বাকি যত টাইম পাও ওই টাইমটা তুমি প্রোগ্রামিং করো। এখন তুমি যদি বলো আমি ডেইলি 2 ঘন্টা করে পড়ালেখা করি, থিওরিটিতে পড়ালেখা করি, আমি এটা জীবনে বিশ্বাস করব না। আমি এটা বিশ্বাস করব। কিন্তু এখন যে অবস্থা, অ্যাসাইনমেন্ট থাকে বেশি এক গাদা। আমি জানি আমি নিজে কোনোদিন পড়ালেখা করি নাই, মানে ম্যাক্সিমাম টাইম পড়ালেখা করি নাই, এবং আমি জানি আমার যারা জুনিয়র আছে তারাও পড়ালেখা করে না, এটাই নিয়ম। এন্ড তো ওই টাইমটা পড়ালেখা করো না, এটা দোষের কিছু না, ওই টাইমটা কাজের কাজ করো, প্রবলেম সলভিং, প্র্যাকটিস, কোডিং এগুলো। এবং আমি হোমওয়ার্ক কয়টা থাকতে পারে? চাইবো যে অ্যাকচুয়ালি হোমওয়ার্ক কয়টা থাকতে পারে? যত টাইম বের করতে পারো তোমার ওই টাইমটা যাতে প্রবলেম সলভিং এ যায়। ভাইয়া হোমওয়ার্ক কয়টা থাকতে পারে এমনিতে পার ক্লাসের জন্য? হোমওয়ার্ক কয়টা থাকতে পারে পার ক্লাসের জন্য? বুঝিনি, তোমার কথা চলে গেছে। পার ক্লাসের জন্য হোমওয়ার্ক কয়টা থাকতে পারে?
এটা ডিপেন্ড করে, এটা ধরো এভারেজ তুমি 6টা 7টা ধরতে পারো, পার ক্লাস না পার উইক 6টা 7টা মিনিমাম ধরতে পারো, ওকে। পার 2টা ক্লাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, আমার ম্যাথে একটু দুর্বলতা আছে, মানে বেসিক ম্যাথেও আমার একটু দুর্বলতা আছে। সো এই জন্যই আসলে মানে আমি একটু ভয় পাচ্ছি যে এটা আসলে এই তো এখন কোর্সে তোমার ভর্তি হতে। প্র্যাকটিস করে করেই উঠাতে পারো, তোমার আসলে প্র্যাকটিস করে করে উঠাতে হবে। এখন তুমি ধরো ক্লাস 5 এ যে অঙ্কটা কইরা আসার কথা ছিল সেটা তুমি যদি কইরা না থাকো ঠিক মতো, তাহলে এখন তো তুমি ক্লাস 5 এ যাইতে পারবা না, ওইটা তো অপশন নাই। তোমার এখন যে জায়গায় আছো এই জায়গা থেকে একটু বেশি এফোর্ট দিয়ে, একটু হয়তো আক্কেল সেলামি দিয়ে একটু বেশি এফোর্ট দিয়ে আরেকজনের থেকে হয়তো 2 কদম পিছিয়ে থাকা, কিন্তু হাইটা আগে বাড়তে হবে, যাতে তোমার এটাও ঠিক হয়ে যাবে। তুমি হয়তো এই কারণে একটু সাফার করবা, কিন্তু সাফার করবা দেখে ছাইড়া দিবা, এটাও যাতে না। আচ্ছা, এই কোডিং করতে করতে কি যে উনি যে বললেন যে ম্যাথের স্কিলটা গ্রো করা, এটা কি এখানে হবে মনে হয় আপনার? হ্যাঁ অবশ্যই। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ইন্টারমিডিয়েট কোর্স পরেরটা আমি নিব, আর কোর্স বি কন্ডাক্টেড এইভাবেই কন্ডাক্টেড হবে অনলাইনে, এবং এবং তোমাদেরকে এইভাবেই প্রবলেম সলভিং করানো হবে, প্র্যাকটিস করানো হবে, এবং অনেকগুলো কোর্স তোমাদেরকে করতে হবে, সেগুলা করবে। এবং কন্টেস্ট দেওয়া হবে, কিছু কন্টেস্ট দেওয়া হবে বলতে vjust.net এ যেভাবে ওখানে কন্টেস্ট নেওয়া হয়েছে এনরোলমেন্ট টেস্ট, ওরকম প্রত্যেক সপ্তাহেই কন্টেস্ট দেওয়া হবে, এবং এবং ওগুলোতে তোমাদের পার্টিসিপেট করতে হবে। তার মানে কি 24টা ক্লাসের জন্য হচ্ছে তাহলে আপনার 12টার মতো হচ্ছে থাকছে কন্টেস্ট? এইভাবে হিসাব করতেছো কেন? এইভাবে হিসাব করলে তো হবে না। কোনোদিন হয়তো দেখো, তুমি প্রথমত দেখো তোমার এই যে অপারেটর, ফার্স্ট প্রোগ্রামিং সি, লুপ, এগুলা দিয়ে কি আমি তোমার কন্টেস্ট দিব করতে? না, এগুলো নিয়ে আমি প্রবলেম সলভ করাবো, কিন্তু এগুলো নিয়ে তো কন্টেস্ট দেওয়ার কিছু নেই। আর তুমি এইটুকু ধরো যে তোমার প্রবলেম অনেক বেশি দেওয়া হবে, ওইভাবে হিসাব করে করো না, তুমি নিজে কোড করার মেন্টালিটি রাখো যে আমি নিজে প্র্যাকটিস করবো, আমাকে যা দেওয়া হবে তখন আমি তা। ওকে, দ্যাটস বেটার। আচ্ছা, আর কারো কিছু? আচ্ছা, একজন হাত তুলছে, নাহিদ হোসেন, তুমি কি আর কিছু বলতে চাও? আচ্ছা না, আচ্ছা, অনেক সময় নিয়ে নিয়েছি, প্রায় দ্বিগুণ সময় হয়ে গেছে, তো শেষ করি আজকে। আশা করি তোমাদের সাথে দেখা হবে কোর্সে এবং কন্টেস্টে। এবং হ্যাঁ, আমি যেটা আরেকবার বলি, বিগিনার কোর্স নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, কারণ আমি যদি শুরু থেকে তোমাদের মধ্যে একটা একটা আগ্রহ গ্রো করতে পারি প্রবলেম সলভিং এবং কন্টেস্ট এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রতি একটা আগ্রহ গ্রো করতে পারি শুরুতে, তাহলে তোমরা পরবর্তীতে যা এটা ধরে রাখবে। তাই আসলে আমি এটা নিয়ে খুবই আশাবাদী। আশা করি যে তোমাদের সাথে আমার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আমরা খুব আশাবাদী আপনার সাথে কোর্স করার জন্য। আর আমার নিজস্ব প্ল্যান হচ্ছে 1.5 ইয়ার্স আমি 1.5 বছরের মধ্যে মানে আপনাদের সাথে এক্সপেন্ড করতে চাই হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড তিনটা কোর্সের সাথেই। আচ্ছা, রিয়েলি গুড, দ্যাটস দ্য স্পিরিট। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ করি তাহলে।